সাউন্ড ক্লিয়ার আছে, ভেরি গুড। তো চলো আমরা শুরু করি, আমরা সময় নষ্ট করব না, আমরা ক্লাসটা শুরু করে দিই। আজকে আমরা এক লেকচারে কর্মমুখী রসায়ন ইনশাল্লাহ শেষ করে দিব, ঠিক আছে? ডান। ওকে, আজকে আমরা রসায়ন প্রথম পত্র, রসায়ন প্রথম পত্র অধ্যায় 5 কর্মমুখী রসায়ন, কর্মমুখী রসায়ন এই অধ্যায়টা আজকে আমরা শেষ করব। আমি আগের দিন অ্যানাউন্স করে দিয়েছিলাম আমরা কি পড়ব। আশা করি প্রত্যেকেই প্রস্তুত আছে ক্লাসটা করার জন্য। ডান। ওকে, অল ক্লিয়ার, তাই না? জি মিলা স্যার, এফআরপি তে কেন লাইভ হচ্ছে, সম্ভাবনাতে হচ্ছে না কেন? সম্ভাবনাতে তো না, আজকে এফআরপি তে লাইভ নিব, আর আপনাদের এই ক্লাসটা আমি সম্ভাবনাতে আবার দিয়ে দিব। গত ক্লাসে আমি বলছিলাম, একটু ভালো করে গতকালকে অ্যানাউন্সমেন্টটা দেখেন। আপনার যেই চ্যাপ্টার গুলা বাকি, কর্মমুখী রসায়ন এবং তড়িৎ রসায়ন, এইটা আমরা প্রথমে এফআরপি তে শেষ করব। এফআরপি তে যে করতেছি আজকের ক্লাসটা, এটা আবার সম্ভাবনাতে আমি আপলোড করে দিব, ঠিক আছে? আশা করি বুঝছি, আশা করি বুঝতে পারছি। তো চলেন আমরা শুরু করি। ওকে, এই অধ্যায়টা আমাদের একটা থিওরিটিক্যাল অধ্যায়। এই অধ্যায়টা পড়লে অনেক মজার বিষয় আছে। আপনাদের শর্ট সিলেবাসে সম্পূর্ণ নাই, আমাদের যতটুকু দরকার, যতটুকু পড়তে হবে আমরা সুন্দর মতো অতটুকু শেষ করব। তো আমাদের মেইন পড়া, পরীক্ষায় যেটা 99% ক্ষেত্রে আসে, ওইটা হইলো মাত্র 5 মিনিটের পড়া। একদম লাস্টে 5 মিনিটের একটা পার্ট আছে, ওইটাই হলো আমার মেইন পরীক্ষায় সৃজনশীল আসবে। বাট আমাদের শুরুর দিকে কিছু অংশ এমসিকিউর জন্য, অনুধাবনের জন্য, আমাদের বোঝার জন্য লাগবে, সেই পার্টটা আমরা একটু আজকে করব। তো প্রথমে যে টপিকটা আসে আমাদের খাদ্য, প্রথমে যে টপিকটা আমাদের আসে স্যার খাদ্য। খাদ্য হলো মানুষের বেঁচে থাকার জন্য অন্যতম প্রধান উপাদান। হ্যাঁ, মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের বেঁচে থাকার জন্য অন্যতম প্রধান উপাদান কি স্যার? মানুষের বেঁচে থাকার জন্য অন্যতম প্রধান উপাদান হলো খাদ্য। খাদ্য মানে আবার আমরা অনেকে মনে করি আমরা যা খাই তাই খাদ্য। বিষয়টা এমন না। আমরা যা খাইলাম, আপনি এখন কাগজ ছিঁড়া খাইলেন, এটা কি খাদ্য হয়ে যাবে? আমরা যা খাই তার কিছু রিকোয়ারমেন্ট আছে। সে যদি আমাকে শক্তি যোগায়, সে যদি আমার কি করে, সে যদি আমাকে শক্তি দেয়, আমার শক্তি যোগায়, আমার দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন করে, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আমার বংশ বৃদ্ধিতে, রিপ্রোডাকশন সিস্টেমে আমাকে হেল্প করে, তখন সেটা হলো আমার খাদ্য। হ্যাঁ, তাহলে খাদ্য আমাদের বেঁচে থাকার জন্য অন্যতম প্রধান উপাদান। খাবার কিছুদিন না খেলে টের পাওয়া যায় খাদ্য আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি কাউকে কিছুদিন খাবার না দিলে তখন বুঝবেন যে আমরা খাবার তো অনেকে অবহেলা করে, গায়ে লাগায় না, খাদ্যকে অনেকে কিছু মনে করে না, কিন্তু খাদ্য কিছুদিন না খেলে তখন আপনি টের পাবেন খাদ্য আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এই খাদ্যর কিছু রিকোয়ারমেন্ট আছে, সে আমাকে শক্তি যোগাবে, আমার ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করবে, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, আমার রিপ্রোডাকশন সিস্টেমে হেল্প করবে, তখন সেটা কি স্যার? খাদ্য। এই খাদ্য আবার দুই প্রকার, একটা হলো স্যার উদ্ভিজ্জ, একটা হলো উদ্ভিজ্জ, আর একটা হলো স্যার প্রাণীজ, তাই না? একটা হলো ভেজিটেবল, আরেকটা কি বা প্লান্ট, আরেকটা কি স্যার? আরেকটা হলো আমাদের এনিমেল থেকে আমরা যে খাবারগুলা পাই, তাই না? জি স্যার। তো আমাদের খাদ্যকে কয় ভাগে ভাগ করছে স্যার? আমাদের খাদ্যকে স্যার দুই ভাগে ভাগ করছে, একটা উদ্ভিজ্জ, আরেকটা কি স্যার? আরেকটা হলো স্যার প্রাণীজ। স্যার তার মানে এই চ্যাপ্টারটা আজকে একাডেমিক প্লাস অ্যাডমিশন প্লাস রিভিশন একসাথে। জি, এটা আপনাদের একসাথে, আমি এই এক ক্লাসে আপনার দুই গ্রুপে পেয়ে যাবেন, ঠিক আছে? ডান। এবার আসেন খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা। খাদ্যকে আবার কেমনে আমরা সিকিউরিটি দিব, নিরাপত্তা দিব কেমনে? হ্যাঁ, আমাদের খাদ্যের আবার কি নিরাপত্তা আছে? আমি কি দুইজন লোক হায়ার করব, তারে আমি বডিগার্ড হিসেবে বসে রাখলে খাদ্য ঠিক থাকবে? না। খাদ্য নিরাপত্তা মানে আমরা নর্মালি ইন জেনারেল যেটা মেন করি, বিষয়টা তেমন না। খাদ্য নিরাপত্তা মানে কি? খাদ্য নিরাপত্তা মানে আমার এখানে তিনটা বিষয় আসবে।
খাদ্য নিরাপত্তা মানে আমার খাদ্যের পর্যাপ্ততা, আমার খাদ্যের সহজলভ্যতা এবং খাদ্যের সঠিক ব্যবহার। তাহলে খাদ্যের নিরাপত্তা বলতে আমার কয়টা জিনিস আসতেছে স্যার? আমার তিনটা জিনিস আসবে। একটা হলো খাদ্যের পর্যাপ্ততা, এখানে একটু বানান ভুল হয়েছে, খাদ্যের, আচ্ছা যাই হোক, খাদ্যের পর্যাপ্ততা, খাদ্যের সহজলভ্যতা, খাদ্যের সঠিক ব্যবহার। মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রতিটি এখানে প্রতিটি, হ্যাঁ কিছু কিছু জায়গায় টাইপিং মিস্টেক আছে, ক্লাসটা একটু ইমার্জেন্সি বানানো হয়েছিল, এই কারণে আমাদের কিছু টাইম মিস্টেক হতো, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমি তো মুখে আপনাদের সব বুঝাই দিব, হ্যাঁ এগুলা বিষয় না, ফ্যাক্ট না। আচ্ছা, তাহলে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রতিটি মানুষের জন্য পুষ্টিকর, নিরাপদ, সহজলভ্য এবং পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করতে হবে, ব্যবহার করতে হবে, যা খেয়ে প্রতিটা মানুষ সুস্থ এবং কি থাকবে, নিরাপদ থাকবে। কারণ আমার খাদ্যটাকে নিরাপদ হইতে হবে, সহজলভ্য হইতে হবে, তার পর্যাপ্ততা থাকতে হবে, প্রচুর পরিমাণ উৎপাদন থাকতে হবে, এবং সেটা কি করবে, সেটা আমাকে সুস্থ এবং নিরাপদ রাখবে, এমন খাবার লাগবে। এইগুলা টোটালটা মিলে হইলো আমার খাদ্য নিরাপত্তা। তাহলে খাদ্য নিরাপত্তা কি স্যার? খাদ্য নিরাপত্তা মানে যেটা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য পুষ্টিকর, নিরাপদ, সহজলভ্য এবং কি প্রচুর পরিমাণে পর্যাপ্ততা আছে, এইগুলো টোটালটা মিলে আমাদের খাদ্য নিরাপত্তা কাজ করে। তো মেইনলি আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো খাদ্যের পর্যাপ্ততা, একটা হলো খাদ্যের সহজলভ্যতা, আর একটা হলো খাদ্যের সঠিক ব্যবহার। হ্যাঁ, এই তিনটা বিষয় নিয়ে আমরা কথা বলবো খাদ্য নিরাপত্তা বলতে। এক একটা বইতে এক একভাবে লিখছে, গুহ স্যারের বইতে ডিটেলস একটু লিখছে, আপনাদের হাজারি স্যারের বইতে আরেকভাবে লিখছে, কবির স্যারের বইতে একরকম লিখছে, এক একটা বইতে এই পার্টগুলো এক এক রকম। আসলে এই পার্টগুলো তো মুখস্থ করার পার্ট না, এগুলা বোঝার পার্ট, এগুলো আপনি নিজের ভাষায় লিখতে পারবেন। তাহলে আমি কেন এগুলো নিয়ে কথা বলতেছি, আপনার লেখাগুলো যেন একটু সুন্দর হয়। একটা মিনিট দাঁড়ান, এক্সকিউজ করেন। তোমরা তো জানো আমার একটা ছোট্ট বিড়াল আছে, প্রচুর জ্বালায়, প্রচুর জ্বালায়। ওকে, প্রচুর দুষ্টাবানি করে। আচ্ছা, তাইলে আমাদের খাদ্যের নিরাপত্তার জন্য কয়টা বিষয় আমরা নিশ্চিত করব? আমরা তিনটা বিষয় নিশ্চিত করতে হবে। প্রথমটা কি বলছি স্যার? প্রথমটা বলছি খাদ্যের পর্যাপ্ততা। খাদ্যের পর্যাপ্ততা মানে আপনি বুঝবেন তার উৎপাদন, তার প্রোডাকশন হার বাড়াইতে হবে। হ্যাঁ, খাদ্যের পর্যাপ্ততা বলতে আপনারা কি বুঝবেন? আপনারা বুঝবেন তার প্রোডাকশন বাড়াইতে হবে, তার উৎপাদনটা বাড়াইতে হবে। খাদ্যের পর্যাপ্ততা এক একটা করে আমরা একটু কথা বলি। খাদ্যের পর্যাপ্ততা, আচ্ছা, কোনো কারণে মাটি দূষিত হলে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তা সংশোধন করে উর্বরতা ফিরিয়ে আনা সম্ভব। যেমন মাটির পিএইচ কমে গেলে পিএইচ নির্ণয় করে উপযুক্ত রাসায়নিক সার, ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করে মাটির পিএইচ বৃদ্ধি করে মাটির উর্বরতা ফিরিয়ে আনা যায়। এর একটা উদাহরণ দিচ্ছে। হ্যাঁ, খাদ্যের পর্যাপ্ততা কিভাবে বাড়ানো যায় একটা সিস্টেম দিচ্ছে। হ্যাঁ, খাদ্যের পর্যাপ্ততা মানে হইতে পারে আমার কখনো মাটিটা অ্যাসিডিক হয়ে গেছে, মাটিটা অম্লীয় হয়ে গেছে, তখন আমার কি করতে হবে? তখন আমাকে ক্ষারীয় সার দিতে হবে। দেখেন ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করছে, আমি যখন তাকে সেখানে ক্ষারীয় সার ব্যবহার করব, ক্ষার যোগ করব, তখন সেখানে কি হবে? প্রশমন বিক্রি হবে, তখন তার অম্লের পরিমাণটা কমে আসবে। আবার এমন হইতে পারে কখনো আমার মাটিটা ক্ষারীয় হয়ে গেছে, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে অম্লীয় সার ব্যবহার করতে হবে, অম্ল ব্যবহার করতে হবে। এই বিষয়গুলো লিখছে, মানে আমার প্রোডাকশন কমানো যাবে না, আমার খাদ্যের পর্যাপ্ততা বজায় রাখতে হবে, প্রতিটা মানুষের খাদ্যের যে অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের কিছু বেসিক ফান্ডামেন্টাল নিড আছে, কিছু রাইটস আছে, কিছু অধিকার আছে, এইগুলা নিশ্চিত করা খুব জরুরি। এইগুলা নিশ্চিত না করলে তখন আপনার এগুলো আবার একটার সাথে একটা কানেক্টেড, একটাই যখন গ্যাপ পড়বে আরেকটা সেখানে ক্ষতিগ্রস্ত হবে। তো আমাদের এই খাদ্য একটা আমাদের অধিকার, মৌলিক অধিকার। তো এই অন্যের যে অধিকার আছে, আমাদের খাদ্যের এই নিরাপত্তা নিশ্চিত করতে গেলে প্রথম যে বিষয়টা আমাকে নিশ্চিত করতে হবে, খাদ্যের পর্যাপ্ততা। আমাকে প্রোডাকশন প্রচুর থাকতে হবে, আমার প্রত্যেকটা মানুষের কাছে যেন খাদ্য পৌঁছায়, পর্যাপ্ত পরিমাণে খাদ্য উৎপাদন হয়, এই বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে। এবং কোনো কারণে কখনো যদি সেখানে প্রোডাকশন সিস্টেমের সমস্যা হয়, যেমন কখনো মাটি আমার অম্লীয় হয়ে গেছে, মাটির পিএইচটা খুব কমে গেছে, তখন আমাকে সেখানে সার ব্যবহার করতে হবে, আমাকে সমস্যাগুলো সলভ করে খাদ্যের প্রোডাকশনটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, আশা করি আমি বুঝাইতে পারছি, আশা করি আমি বুঝাইতে পারছি।
আচ্ছা, মডারেটর সাহেব বলছে আজকে 45 মিনিটে এতগুলো টাইপ করছি, সবাই একটু মাফ করি। হ্যাঁ, আজকে ক্লাসটা একটু মানে আমার দুইটা মিটিং ছিল, মিটিং শেষ করে আমি ঢুকতে ঢুকতে অনেক টাইম হয়ে গেছে। তারপরে আমার যে আমার মডারেটর সাহেব সে খুব শর্ট টাইমে মাত্র 40 থেকে 45 মিনিটের মধ্যে ক্লাস রেডি করে দিছে। তো আপনাদেরই তো বন্ধু, একটু করবেন, ঠিক আছে? আমাদের এই টাইপিং মিস্টেকটার ফ্যাক্ট না, আমি তো সবার সব আপনাদের বুঝাই দিতেছি, ঠিক আছে? একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ডান, সবাই ক্লিয়ার? ভেরি গুড। পরে যাই। 2 নম্বর বিষয়টা কি নিশ্চিত করতে হবে? খাদ্য নিরাপত্তা যদি নিশ্চিত করতে চাই, আমার সেকেন্ডলি যে বিষয়টা আমাকে নিশ্চিত করতে হবে সেটা হলো কি স্যার? সেটা হলো আমার খাদ্যের সহজলভ্যতা। হ্যাঁ, খাদ্য কি স্যার? সহজলভ্য হইতে হবে। আমার খাদ্যগুলা পাইতে খুব বেশি বেগ পাওয়া যাবে না। আমার খাদ্যের 3টা বিষয় খুব মারাত্মকভাবে মাথায় রাখতে হবে: খাদ্য সংরক্ষণ, সরবরাহ, বিপণন। হ্যাঁ, 1 2 3, এই 3টা বিষয় আমাদেরকে খুব সুন্দরভাবে মেনটেন করতে হবে। হ্যাঁ, আমাদের খাদ্য সংরক্ষণ, খাদ্য সরবরাহ এবং খাদ্য বিপণন, এইগুলা যদি আমি ঠিকঠাক করতে পারি তাহলে আমার খাবারগুলো সহজলভ্য হবে। আরেকটা বিষয় হলো আমার পার ক্যাপিটা ইনকাম, আমার মানুষের অর্থনৈতিক অবস্থা, দেশের অর্থনৈতিক অবস্থা, আমাদের এই আয়ের সাথে তা খাদ্যের যে ভ্যালু, আমার খাদ্যর যে কিনতে গেলে আমার যে অর্থ দিতে হবে, এই টাকাটা, এই অর্থটা আমাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, আপনার শরীরে নিড আছে আমিষ খাবারের, আপনার আমিষ জাতীয় খাদ্যের দাম বাজারে আগুন, তখন আপনি কি কিনতে পারবেন? সবাই কি তার চাহিদা মেটাইতে পারবে? সহজলভ্য হবে না। পর্যাপ্ত আছে, প্রচুর পরিমাণে মিট আছে বাজারে, কিন্তু আপনি সহজলভ্য না, আপনি কিনতে পারতেছেন না, তাইলে কিন্তু লাভ হলো না আলটিমেটলি। যদিও প্রোডাকশন অনেক আছে, বাট আপনি কিন্তু সহজলভ্য না হওয়ার কারণে কিন্তু সবাই সেই তার নিডটা পূরণ করতে পারলো না। তা আমাদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে গেলে সেকেন্ড যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো খাদ্যটাকে সহজলভ্য হইতে হবে। খাদ্য সংরক্ষণ করতে হবে। আপনি সংরক্ষণ করতে পারলেন না, প্রচুর উৎপাদন করলেন, প্রচুর পরিমাণ উৎপাদন করলেন, কিন্তু তাকে আপনি সংরক্ষণ করতে পারতেছেন না, প্রিজার্ভ করতে পারতেছেন না, তো খাদ্যটা নষ্ট হয়ে যাইতেছে, আলটিমেটলি কি লাভ হইল না। তারপর খাদ্য সরবরাহ করতে হবে, আমাদের কমিউনিকেশন সিস্টেম, খাদ্যটাকে সরবরাহ করা, এগুলো ঠিক রাখতে হবে। দেন বিপণন, মানুষের হাতে পৌঁছায় দেয়া, মানুষের নেয়ার উপযোগী পরিবেশ তৈরি করা, এই বিষয়গুলো আমার খাদ্যর সহজলভ্যতার সাথে জড়িত। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? ডান। এবার আসেন খাদ্যের সঠিক ব্যবহার। খাদ্যের সঠিক ব্যবহার, খাদ্যের পর্যাপ্ততা আছে, প্রোডাকশন অনেক আছে, খাদ্য সহজলভ্য করলেন, কিন্তু আলটিমেটলি খাদ্যের সঠিক ব্যবহারটা জানলেন না। হ্যাঁ, আপনি শাকের প্রচুর পরিমাণে পর্যাপ্ততা আছে, শাক সহজলভ্য আপনি বাসায় কিনে আনলেন, কিন্তু আপনি তাকে সঠিকভাবে রান্না করতে পারলেন না, সঠিকভাবে তাকে গ্রহণ করতে পারলেন না, তাইলে কিন্তু আলটিমেটলি লাভ হইল না। তাহলে খাদ্য নিরাপত্তার সাথে 3টা বিষয় আমাকে নিশ্চিত করতে হবে: খাদ্যের পর্যাপ্ততা অর্থাৎ প্রোডাকশন ঠিক রাখতে হবে, খাদ্যের সহজলভ্যতা অর্থাৎ সংরক্ষণ, সরবরাহ এবং বিপণন ঠিক রাখতে হবে, এবং থার্ডলি এবং ফাইনালি যে বিষয়টা আমাকে নিশ্চিত করতে হবে, খাদ্যের সঠিক ব্যবহার। খাদ্যকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমরা অনেকে আলু ভর্তা ভাত খাই, তাই না? ভাত দিয়ে আলু ভর্তা খাই, ভাত দিয়ে আলু ভর্তা খাই। তো আমার এক টিচার বলতো যে ভাত দিয়ে আলু ভর্তা খাওয়া মানে হলো ভাত দিয়ে ভাত খাওয়া। হ্যাঁ, আমার ফারজানা ম্যাম, উনি রিসেন্ট পিএইচডি করছে, আপনারা আমার ফেসবুকে দেখবেন, আমরা কনগ্রাটস জানাইছি ম্যামকে। তো ম্যাম বলতো যে আমাদের ভাত এবং আলু ভর্তা খাওয়া হলো ভাত দিয়ে ভাত খাওয়া, কারণ দুইটাই কার্বোহাইড্রেট। আপনার শরীরের গঠন সবকিছু ঠিক রাখতে, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে, ক্ষয় পূরণ করতে, এক কথায় আপনার শরীরের সবকিছু ঠিকঠাক রাখতে, সুস্থ থাকার জন্য আপনাকে সুষম খাবার গ্রহণ করতে হবে। আপনার শরীরে প্রত্যেকটা জিনিসেরই চাহিদা আছে, শর্করা, আমিষ, ভিটামিন, তাই না, মিনারেল, তারপরে আপনার যা যা আছে, পানি, আপনার সবকিছু মেনটেন করতে হবে। হ্যাঁ, আপনি ভাত দিয়ে আলু ভর্তা খাইতেছেন মানে শর্করা শর্করা, কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট, তো দুইটাই কার্বোহাইড্রেট, বাকি কিন্তু কিছু নাই। তাহলে ভাত দিয়ে ভাত খাওয়া মানে কি? ভাত আর আলু ভর্তা দুইটাই তো কার্বোহাইড্রেট, মানে ভাত দিয়ে ভাত খাইতেছেন, বিষয়টা এমন। বা আমরা রুটি আলু ভাজি খাই, তাই না? এরকম আমরা খাবারটাকে ব্যালেন্স করতে হবে। আমার খাদ্যের ভিতর আমার শরীরে যে চাহিদাগুলো আছে, হ্যাঁ, শর্করা, আমিষ, স্নেহ, তাই না, এই ভিটামিন, খনিজ লবণ, পানি, প্রত্যেকটা জিনিস আমার প্রপারলি শরীর পাচ্ছে কিনা, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। শুধু খাইলেই আমার হবে না, ঠিক আছে? শুধু খাইলেই হবে না।
সাজেশন দেওয়ার কথা বলছিলাম শনিবারে একটা আমি সাজেশন লিখে পিডিএফ করে দেব না। আপনার টেস্ট পরীক্ষার জন্য প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশন আমি একটা লিখে আপনাকে পিডিএফ করে দেব না, ঠিক আছে? ওকে, ডান ডান। ওকে, এবার আসেন বিশুদ্ধ পানি সরবরাহ করা। বিশুদ্ধ পানি সরবরাহ, আমার সঠিক নিয়মে খাদ্য রান্না করা জানতে হবে। হ্যাঁ, আপনাকে খাবার আগে ভেজিটেবল গুলা আপনাকে খাবার আগে ধুয়ে টুয়ে নিতে হবে। আপনি কাটার পরে ধুইলে তার কিন্তু অনেক উপাদান হারায় যায়, অনেক ভিটামিন, অনেক মিনারেলস, অনেক আয়রন কিন্তু সেখান থেকে চলে যায়। তারপরে আরো কিছু রান্নার প্রসেসিং আছে, এগুলো ঠিকঠাক মতো জানতে হবে। হ্যাঁ, নাহলে আপনি রান্নবেন ঠিকই, খাবেন ঠিকই, কিন্তু আপনার দেখা গেল কোনো উপকার হলো না। হ্যাঁ, হিট দিতে হবে, একটা নির্দিষ্ট মাত্রা আছে, বেশি হিট দিলে তোমার মেন দেখা গেল তুমি যেটার জন্য খাইতেছো তোমার মেইন উপাদানগুলো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, কতটুকু পরে হিট দিতে হবে, কিভাবে রান্না করতে হবে, একটা প্রপার প্রসেসিং আছে, এগুলো মেনটেন করে আমাকে খাবার রান্না করতে হবে। তা বিশুদ্ধ পানি সরবরাহ, দূষিত পানি খাইলেন আপনি, কন্টামিনেটেড ওয়াটার আপনার শরীরে ইনপুট দিলেন, তখন কিন্তু আপনি রোগাক্রান্ত হবেন, আপনার স্বাস্থ্য ঠিক থাকবে না, আপনার খাদ্য নিরাপত্তা বজায় থাকবে না। বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। খাদ্যকে শক্তি ও পুষ্টিতে রূপান্তরের শারীরিক সক্ষমতা। হ্যাঁ, আপনাকে শারীরিকভাবে ফিট থাকতে হবে, হরমোন খাবারই খাইতে হবে যেটা আপনার মেটাবলিজম ঠিকঠাক করতে পারতেছে, এগুলো জিনিস ঠিক রাখতে হবে। পরিমিত ও সুষম খাদ্য গ্রহণ। হ্যাঁ, খাবার খাইতে হবে পরিমিত, খাবার খাইতে হবে পরিমিত, কিন্তু সুষম খাদ্য। খাবার খাইতে হবে পরিমিত, আপনি 2 গামলা ভাত খাইলেই আপনার শরীরে খুব উপকার করে ফেলাইলেন, বিষয়টা এমন না। ঠিক আছে, আপনি 2 গামলা ভাত গ্রহণ করলেন, আজকে 2 গামলা ভাত খেয়ে ফেলাইছি, শরীরে খুব উপকার করে ফেলাইছেন না স্যার। আপনার খাবারের ক্যালোরি হিসাব আছে, আপনার খাবারের কত, আপনার শরীরে কি নিড আছে, আপনার শরীরে অনুযায়ী আপনার খাদ্যটার লিস্ট আছে, ডায়েটিক্সের যে কাজ। হ্যাঁ, আমাদের দেশে তো ডায়েটিশিয়ানদের ওরকম ভাবে আমাদের এখনো আমরা অতটা সচেতন হয়ে পারি নাই। হ্যাঁ, ডায়েটিক্সদের এরকম ভ্যালুয়েশন এখনো হয় নাই। বাট আপনাদের প্রত্যেকটা মানুষের অবশ্যই একটা ডায়েট চার্ট ফলো করা উচিত, তার নিজের স্বাস্থ্য সম্পর্কে সবসময় সচেতন থাকা উচিত। স্বাস্থ্য এমন একটা জিনিস, সুস্বাস্থ্য এমন একটা জিনিস যেটা যদি আপনার না থাকে, আপনার সব কিছু চারদিকে থাকলেও আপনার কিন্তু তখন কোনো লাভ নাই। শারীরিক সুস্থতা আল্লাহর খুব বড় একটা নিয়ামত, কারণ আপনি যদি শারীরিকভাবে সুস্থ না থাকেন, আপনার 100 কোটি টাকা থাকলেও আপনি অস্বস্তি ফিল করেন, মানে আপনার খুব অস্বস্তি ফিল হচ্ছে, আপনি শারীরিকভাবে ফিট না। আপনি অডি গাড়িতে চলেন, আর বিএমডব্লিউতে চলেন, আর পোর্শেতে চলেন, যাতেই চলেন না কেন, আপনার অস্বস্তি লাগলে তো ভালো লাগবে না। সুতরাং আমাদের খাবারটা হইতে হবে পরিমিত। সকালে যেমন আপনি খাবারটা খাবেন, হ্যাঁ, ওই রুটি আলু ভাজি খাইলাম, 1 গামলা ভাত খাইলাম, বিষয়টা এমন না। আপনাকে মেনটেন করে একটু একটু করে আপনার প্রপার শরীরের নিড অনুযায়ী আপনি খাইতে হবে। খাবারটা হবে পরিমিত। আর আপনারা তো জানেন একদম পেট ভরে খাওয়া উচিত না, খাইতে হবে একটু গ্যাপ রেখে। হ্যাঁ, একটু ক্ষুধা রেখে খাওয়া ভালো। তাহলে পরিমিত খাবেন, কিন্তু সুষম খাবার খাবেন, আপনার শরীরের যেন নিডটা পূরণ হয়। ঠিক আছে? খাদ্যের শক্তিমান আমাদের একটা লিস্ট আছে। হ্যাঁ, অ্যাট ওয়াটার একটা লিস্ট আছে, আপনারা এগুলো পড়বেন, অ্যাট ওয়াটার ফ্যাক্টর যেটাকে বলে। তো ওইখানে কিছু মান আছে, ওই মান অনুযায়ী আপনারা দেখবেন যে এই খাবার আমাকে এত ক্যালোরি দিতেছে, ওই অনুযায়ী আমাদের খাদ্য মানটা হিসাব করে ঠিকঠাক রেখে প্রপার ওয়েতে আমাকে খাদ্যটা গ্রহণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, বাসায় তো দেখি কাটার পরে দিয়ে রান্না করে, না সবকিছু সিস্টেম ঠিক নাই। হ্যাঁ, কাটার আগে ধুয়েতে বসে, কাটার পরে তো আপনি তখন ভিতর থেকে তো আপনি কাটার পরে ধুইলে অনেক প্রসেসিং এ সমস্যা হয়। ঠিক আছে, আমাদের খাদ্যের অনেক ভিটামিন, অনেক খনিজ উপাদান সেগুলো যখন চলে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ওকে, ডান। তাই খাওয়াই তো জীবন, ডায়েট করে কি হবে? আহারে, খাওয়া জীবন ঠিক আছে, কিন্তু সঠিক খাবার, স্বাস্থ্যই সকল সুখের মূল, কিন্তু সুস্বাস্থ্য ঠিক খাওয়াই জীবন, কিন্তু পরিমিত সঠিক খাবার গ্রহণ করতে হবে। ঠিক আছে, ডান। এখানে একটা চার্ট দেওয়া আছে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন এবং আমাদের ফ্যাটের। হ্যাঁ, এখানে কোনটা কত কিলো ক্যালোরি পার গ্রাম পাওয়া যায়, এই ছকটা জাস্ট একটু মুখস্থ করবেন। ঠিক আছে, এই 3টা মান একটু জাস্ট মুখস্থ রাখবেন, আর কিছু লাগবে না। খাদ্যের নিরাপত্তায় রাসায়নিক গুরুত্ব। খাদ্যের নিরাপত্তায় রাসায়নিক গুরুত্ব, আমাদের খাদ্য নিরাপত্তায় রাসায়নিক কি গুরুত্ব আছে? হ্যাঁ, আমাদের রাসায়নিক গুরুত্ব একটু দেখব। 1 নম্বর দেখেন, খাদ্যবস্তুর পচন রোধে, ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ ঠেকাতে
ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ ঠেকাতে পচনশীল খাদ্যবস্তু যেমন মাছ, বাঁধাকপি, মাংস ইত্যাদি যথাসম্ভব শুষ্ক স্থানে রাখা বা শীতলীকরণের জন্য রেফ্রিজারেন্ট হিসেবে বিভিন্ন রাসায়নিক বস্তু যেমন অ্যামোনিয়া, সিএফসি ব্যবহৃত হয়। হ্যাঁ, আমাদের খাবার সংরক্ষণের জন্য কতগুলো প্রসেসিং আছে, কুলিং, হিটিং, পিকলিং, কিউরিং, এরকম কিছু প্রসেসিং আছে। এই প্রসেসিং গুলো আলটিমেটলি ঘুরে ফিরে দেখবেন আপনার রাসায়নিক উপাদান, কেমিক্যাল অথবা রাসায়নিক প্রক্রিয়া সংঘটিত হইতেছে। আমাদের খাবার সংরক্ষণের জন্য আমরা কি করি, আমরা ফ্রিজে রাখি, আমরা কুলিং সিস্টেম ইউজ করি, ফ্রিজিং করি খাবার, তাই না? জি, এই ফ্রিজিং যে করি, এই যে এখানে আমাদের রেফ্রিজারেন্ট হিসাবে আমাদের, আপনারা পড়ছেন কেমিস্ট্রিতে, হ্যাঁ, আপনারা সিএফসি গ্যাস পড়ছেন আমাদের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে, এবং আমাদের পরিবেশ রসায়নে একটা পার্ট আছে সিএফসি গ্যাস, ক্লোরোফ্লোরোকার্বন। আমরা জানি আমাদের রেফ্রিজারেটর, আমাদের এয়ার কন্ডিশনার, তারপরে আমাদের বডি স্প্রে, অ্যারোসল, এইগুলা জায়গায় আমার কি ব্যবহার করা হয়, সিএফসি গ্যাস ব্যবহার করা হয়, যেটা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, তাই না? বাট আমার এখন ওইটা আমার পড়া না, আমার পড়া হলো, তার মানে দেখেন আপনি রেফ্রিজারেন্ট হিসাবে বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা হইতেছে, রাসায়নিক উপাদান ব্যবহার করা হইতেছে। তার মানে আমার খাদ্য নিরাপত্তার জন্য, আমি যে খাদ্য সংরক্ষণের জন্য আমি তাকে ফ্রিজিং করতেছি, সেখানে কিন্তু আমার রাসায়নিক উপাদানের ব্যবহার আছে। 2 নম্বর ব্যবহার কি আছে, খাদ্যে লিপিডের জারণ রোধ করার জন্য কি ব্যবহার করা হয়, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, আর একটা কি বিএইচটি, বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন। হ্যাঁ, আমাদের খাদ্যের লিপিডের জারণ রোধ করার জন্য, আমার খাবারের মধ্যে যে স্নেহ বা লিপিড যে থাকে, এই লিপিডটা যদি জারণ হয়ে যায়, এ যদি জারণ করে, এ যদি পচে যায়, জারণ হয়ে যায়, তখন কিন্তু আলটিমেটলি আমার খাবারটা নষ্ট হয়ে যাবে। তো আমার লিপিডের জারণ রোধ করার জন্য কি ব্যবহার করা হয়, বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল, অথবা কি আরেকটা বিএইচটি, বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, তাই না? জি, এই রাসায়নিক উপাদানগুলা আমাদের ব্যবহার করা হয়। তারপর সালফাইড, SO3 2-, সালফার ডাইঅক্সাইড, SO2, এই যে ব্যবহার করা হয়, এই যে রাসায়নিক উপাদানগুলো কিন্তু আমার খাদ্যের নিরাপত্তায় ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে আসেন খাদ্য নিরাপত্তা রসায়নের গুরুত্ব কি আছে, বীজ সংরক্ষণ, শস্য উৎপাদনকে কীটনাশক বা সার, আমরা বীজ সংরক্ষণ করার জন্য, পোকামাকড় আক্রমণ রোধের জন্য, তাই না, তারপরে আগাছা নষ্ট করার জন্য বিভিন্ন সার দিই, বিভিন্ন কেমিক্যাল দিই। তার মানে সেইখানেও কিন্তু আমার রসায়নের একটা বিশাল গুরুত্ব আছে, রাসায়নিক একটা বিশাল ইম্পর্টেন্স আছে। তারপরে এগার, জিলেটিন, এগার, হ্যাঁ, এগার, জিলেটিন, মেইজ ইত্যাদি রাসায়নিক দ্রব্যাদি তরল খাদ্য বস্তুকে কঠিন জেলিতে, আপনারা জানেন আপনার বাসায় পুডিং টুডিং বানান, অনেক কিছু বানান, এগার ইউজ করেন, তাই না, ডাবের পুডিং বানান, এগার ইউজ করেন, এরকম আমাদের এরকম ব্যবহার আছে। তো এই যে জিলেটিন, এগার, মেইজ, এই যে রাসায়নিক দ্রব্যাদি, এইগুলো কিন্তু আমার খাবারকে কি করে, আমাকে তরল খাবারকে কঠিন বা জেলিতে পরিণত করতে, জমাট বাঁধতে কিন্তু ব্যবহার করা হয়। তার মানে দেখেন আমাদের ফ্রিজিং এ আমাদের খাদ্য সংরক্ষণের জন্য রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, তার রাসায়নিক ব্যবহার আছে। তারপর আমরা কি দেখছি, আমাদের খাদ্য বস্তু বা বীজ, তারপরে আমাদের ইয়েগুলা কি বলে, শস্যগুলো পোকামাকড় থেকে রক্ষা করার জন্য আমার রাসায়নিক সার, রাসায়নিক একটা ইম্পর্টেন্স আছে। তারপর আমরা কি দেখলাম, আমরা আরেকটা দেখছি হলো, দেখেন ওই যে বিএইচটি আর কি বিএইচএ, এই যে দেখেন আমাদের খাদ্যের লিপিডের জারণ রোধ করার জন্য এখানে আমাকে কেমিক্যাল এলিমেন্টস ব্যবহার করা হয়। তারপরে কি আছে, আমরা যে জিলেটিন, এগার, বিভিন্ন কেমিক্যাল এলিমেন্টস ব্যবহার করা হয় কেন, এই বিভিন্ন রাসায়নিক উপাদান আমাদেরকে কঠিন খাদ্যকে জমাট বাঁধতে, কঠিন করতে, তরলকে কঠিন করতে, তারপরে আমাকে জেলিতে পরিণত করতে কিন্তু ব্যবহার করা হয়। তারপরে কি আছে, বিভিন্ন বাসায় কিন্তু কিছু অণুজীব খাদ্য বস্তুতে ব্যবহৃত হয়। আচ্ছা, প্রোবায়োটিক্স, প্রোবায়োটিক্স কি, আমাদের এটা প্রোবায়োটিক্স হলো এক প্রকার সাপ্লিমেন্ট। হ্যাঁ, প্রোবায়োটিক্স হলো এক প্রকার উন্নত খাদ্য, প্রোবায়োটিক্স হলো এক প্রকার উন্নত খাদ্য বা সাপ্লিমেন্ট, যেটার কাজ কি স্যার, এই ভদ্রলোকের মধ্যে আমাদের শরীরে কিন্তু কিছু প্রয়োজনীয় ব্যাকটেরিয়া আছে।
হ্যাঁ, আমাদের শরীরে কিন্তু প্রয়োজনীয় ব্যাকটেরিয়া আছে, আমাদের অন্ত্রে আছে, তাই না? আছে। এই যে আমাদের খাদ্যের যে মান, এটাকে আরো বাড়ানোর জন্য আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় কিছু ব্যাকটেরিয়া, হ্যাঁ, ওই খাদ্যের মধ্যে প্রোভাইড করা হয়। ওই খাদ্যের ভিতরে জীবন্ত ব্যাকটেরিয়া দিয়ে দেয়। ওই ব্যাকটেরিয়ার কাজকে আমাদের শরীরে উপকার করে। তো এই জীবন্ত খাদ্য, জীবন্ত অণুজীব সমৃদ্ধ বা ব্যাকটেরিয়া সমৃদ্ধ যে খাদ্য, উন্নত খাদ্য, যে সাপ্লিমেন্ট বানাইছে, এটাকে বলা হয় স্যার প্রোবায়োটিক্স। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। অর্গানিকের সিকিউ সলভ ক্লাসটা, আচ্ছা, অর্গানিকের সিকিউ সলভ ক্লাসটা এই যে আমাদের কর্মমুখী রসায়ন, তড়িৎ রসায়ন, আজকের ক্লাসে তো কর্মমুখী রসায়ন শেষ। নেক্সট উইকে আমরা তড়িৎ রসায়ন শেষ করে ফেলবো। দেন আপনাদের নেক্সট উইকের তড়িৎ রসায়ন শেষ করে পরের লেকচারটা আমাদের সিকিউ এর অর্গানিক কেমিস্ট্রি সিকিউ যাবে। আর এর মধ্যে থেকে আমি সুযোগ পাইলাম এটা অর্গানিক কেমিস্ট্রি সিকিউ রেকর্ড করে ফেলবো না, ঠিক আছে? করে আমি আপনাদেরকে আপলোড করে দিব না। ওকে, ডান। এবার আসেন আরেকটা কি আছে, রাসায়নিকভাবে জিনগত পরিবর্তিত, একই কথা, বুঝছেন? এগুলা আর তো পড়ানোর কিছু না, আপনারা এগুলো বুঝেন। খাদ্য নষ্ট হওয়ার কারণ, হ্যাঁ, খাদ্য নষ্ট হওয়ার কারণ। খাদ্য নষ্ট হয় কি কিভাবে? খাদ্যের ভিতর বিভিন্ন অণুজীব, মাইক্রো অর্গানিজম গুলো অ্যাটাক করতে পারে, বিভিন্ন অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া গুলো অ্যাটাক করতে পারে। তাহলে অণুজীবের আক্রমণে খাদ্য নষ্ট হয়। 2 নাম্বার কিভাবে নষ্ট হতে পারে? আমার বাতাসের অক্সিজেনের সাথে জারণ বিক্রিয়া করে খাদ্য যদি জারিত হয়, খাদ্যে যদি অক্সিডেশন ঘটে, হ্যাঁ, খাদ্য যদি জারিত হয়, বিভিন্ন এনজাইমের প্রভাবে বা উপস্থিতিতে খাদ্য জারিত হয়ে গেলে তখন খাদ্যটা নষ্ট হয়ে যায় বা পচে যায়। আরেকটা কি হতে পারে? মাত্রই বলে আসলাম, হ্যাঁ, আমাদের যদি লিপিডের জারণ ঘটে, আমাদের যে লিপিড থাকবে খাদ্যের ভিতর, যদি খাদ্যের লিপিডের জারণ ঘটে যায়, বিভিন্ন ধাতব আয়নের উপস্থিতিতে যদি সে জারিত হয়ে যায়, তখনও কিন্তু আমার খাদ্যটা পচে যায় বা নষ্ট হয়ে যায়। তাহলে খাদ্য নষ্ট হওয়ার জন্য কয়টা কারণ বললাম? 3টা। একটা হলো অণুজীব, বিভিন্ন মাইক্রো অর্গানিজমের অ্যাটাকের কারণে আমাদের, তারপর কি বললাম, বিভিন্ন এনজাইমের প্রভাবে আমার খাদ্যটা যখন বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়, এবং আরেকটা বললাম কি, আমাদের বিভিন্ন কিসের প্রভাবে, ধাতব আয়নের মাধ্যমে বা ধাতব আয়নের প্রভাবে আমার যদি খাদ্যের লিপিডটা জারিত হয়। তাহলে অণুজীব, বাতাসের অক্সিজেনের সাথে সংস্পর্শে এসে জারিত হওয়া, অথবা কি লিপিডের জারিত হওয়া, এই 3টা ঘটনা ঘটলে তখন আমার খাদ্যটা পচে যায় বা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই 3টা ঘটনা ঘটলে আমার খাদ্যটা পচে যায় বা কি হয়ে যায় স্যার? খাদ্যটা পচে যায় বা নষ্ট হয়ে যায়। লেখার ফন্টটা একটু ছোট হয়েছে মনে হয় না? আচ্ছা, এটা নেক্সট ক্লাস থেকে বড় করে দিব না, ঠিক আছে, প্রায় নাই। এবার আসেন প্রিজারভেটিভস। প্রিজারভেটিভস, প্রিজারভেটিভস এর কাজ কি? এই যে খাদ্য নষ্ট হয়, খাদ্য পচে যায়, এই যেন না পচে, খাবার যেন না নষ্ট হয়, তার কারণে প্রিজারভেটিভস। জি স্যার, তার মানে খাদ্য নষ্ট হওয়ার কারণ আর প্রিজারভেটিভস একটার সাথে কানেক্টেড। আমার খাদ্য নষ্ট হয় এই কারণে, অণুজীব, বাতাসের সাহায্যে, খাদ্য বাতাসের উপস্থিতিতে জারিত হওয়া, লিপিড জারিত হওয়া। আর প্রিজারভেটিভস এর কাজ হবে কি তাইলে? আমার প্রিজারভেটিভস এর কাজ কি? খাদ্য সংরক্ষণ করা। তাহলে যেই 3টা কারণে খাদ্য পচে বা নষ্ট হয়, ওই 3টা কারণ প্রতিরোধ করতে পারলে, ব্যাহত করতে পারলেই তো খাদ্য সংরক্ষণ হবে। জি স্যার, তাহলে আমার খাদ্য নষ্ট হয় 3টা কারণে, আমার বিভিন্ন মাইক্রোব অ্যাটাক করে, অণুজীবের অ্যাটাক করে। তাহলে আমার প্রিজারভেটিভস এর কাজ হবে কি? অণুজীব অ্যাটাক ঠেকানো, বা যদি আক্রমণ করে ফেলে তার সংখ্যা কমায় আনা, তাকে বংশবৃদ্ধিতে না করতে দেওয়া। 2 নম্বর কি? আমার বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়, তো খাদ্যকে জারিত হইতে দেওয়া যাবে না। 3 নম্বর কারণ কি? মানে অ্যান্টি অক্সিডেন্ট ব্যবহার করা লাগবে। আর 3 নম্বরটা কি স্যার? আমার লিপিড জারিত হয়, তাহলে আমাকে লিপিড জারিত করতে দেওয়া যাবে না। এটাকে কিলেটিং এজেন্ট বলে। কিলেটিং একটা পার্ট আছে, আমরা পড়বো এখন। তাইলে আমার কথার উদ্দেশ্য হলো, খাদ্য পচে বা নষ্ট হয় 3টা কারণ। কি কি আবার বলি? অণুজীব, খাদ্য জারিত হওয়া, লিপিড জারিত হওয়া। এই 3টা বিষয়কে এবার যদি আমি রোধ করি, বন্ধ করি, আমি যদি অণুজীবের অ্যাটাক ঠেকায় দিই, অ্যান্টি মাইক্রো ব্যাকটেরিয়াল ব্যবহার করি, আমি যদি জারিত হওয়া থেকে তাকে রোধ করি, অ্যান্টি অক্সিডেন্ট ব্যবহার করি, অথবা আমি যদি তাকে লিপিড জারিত হওয়া থেকে ঠেকায় দেই, অর্থাৎ কিলেটিং এজেন্ট ইউজ করি, তাহলে আমার খাদ্যগুলো নষ্ট হবে না, সংরক্ষণ হবে। তার মানে খাদ্য নষ্ট না হয় তো আমার প্রিজারভেটিভ, সংরক্ষণ করার কাজে তো প্রিজারভেটিভসের। আশা করি লিঙ্কটা ধরতে পারছেন, আশা করি লিঙ্কটা আপনি ধরতে পারছেন। ওকে, ডান। এবার আসেন, এবার প্রিজারভেটিভস কয় ধরনের স্যার? 2 ধরনের। একটা হলো প্রাকৃতিক খাদ্য সংরক্ষক,
আরেকটা হলো স্যার আমার কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভস। তাহলে একটা প্রিজারভেটিভস হলো স্যার দুই ধরনের, একটা হলো প্রাকৃতিক প্রিজারভেটিভস আর একটা হলো স্যার আমার কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভস। চলেন এবার একটু দেখি এগুলো নিয়ে। খাদ্যের প্রিজারভেটিভস এর কাজ, এই মাত্র আমি যেই কথাটা আপনাদেরকে বললাম, এই মাত্র যেই কথাটা আমি আপনাদেরকে বললাম, প্রিজারভেটিভস এর কাজ কি হবে? খাদ্য যেই তিনটা কারণে নষ্ট হয়, খাদ্য যেই তিনটা কারণে পচে যায়, ওই তিনটা কারণকে ব্যাহত করাই হলো প্রিজারভেটিভস এর কাজ। সিম্পল কথা। তাহলে খাদ্য নষ্ট হয় তিন কারণ: অণুজীব, খাদ্যের জারণ, লিপিডের জারণ। এই তিনটা বিষয় আমি বন্ধ করতে কাজই হলো আমার প্রিজারভেটিভস। দেখেন এই কথাগুলো লেখা, খাদ্যের মধ্যে যাতে অণুজীব, ব্যাকটেরিয়া ইত্যাদি জন্মাতে না পারে তার ব্যবস্থা করা। আমার খাদ্যে অণুজীব যেন জন্মাইতে না পারে, অ্যাটাক না করতে পারে, এবং করলেও যেন সে টিকতে না পারে, সে যে বংশ বিস্তার না করতে পারে, সংখ্যা বৃদ্ধি করতে না পারে, সেই কাজটা করে প্রিজারভেটিভস। 2 নম্বর কি আছে? যদি ওই যে যেটা বললাম, যদি অ্যাটাক করে ফেলে, যদি অণুজীব তৈরি হয়, তখন কি করতে হবে? বংশ বিস্তার ঘটে, এই কাজ করা যাবে না। বংশ বিস্তারকে ধ্বংস করে দিতে হবে, বংশ বিস্তারকে রোধ করে দিতে হবে। ঠিক আছে? বংশ বিস্তার ধ্বংস বা কি করে দিতে হবে? বংশ বিস্তার ধ্বংস বা রোধ করে দিতে হবে। আরেকটা কি লেখছে? খাদ্য বস্তু জারণ। আরে শার্টের খালি দাগ লাগতেছে। আচ্ছা, খাদ্য বস্তুর জারণে খাদ্যের বর্ণ বা গন্ধ নষ্ট হয়ে যায়, খাদ্য সংরক্ষণ খাদ্য বস্তুর জারণে বাধা দেয়। তাহলে এক কথায় আমার খাদ্য পচে তিনটা কারণে: অণুজীবের আক্রমণ, আমার খাদ্যের বস্তুর জারণ, খাদ্য বস্তুর জারণ, এবং লিপিডের জারণ। তাহলে প্রিজারভেটিভস এর কাজ হবে যেন অণুজীব জন্মাইতে না পারে, অ্যাটাক করতে না পারে, আর যদি করেও ফেলে তার বংশবৃদ্ধিকে বাধা দেওয়া, বংশবৃদ্ধি ধ্বংস করে দেওয়া। 3 নাম্বার কাজ কি? আমার খাদ্যবস্তুর জারণ যেন ঘটতে না পারে সেরকম কেমিক্যাল ব্যবহার করা বা সেই কাজ করা। এবং 4 নাম্বার কারণ হলো আমার কি? আমার লিপিডের জারণটা আটকে দেওয়া। শেষ। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। ওকে, চলেন। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক আমরা মাত্র দেখছি প্রিজারভেটিভস হলো দুই ধরনের, একটা হলো প্রাকৃতিক প্রিজারভেটিভস আর একটা হলো আমার কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভস। তো প্রাকৃতিক প্রিজারভেটিভস কারা আছে? ন্যাচারাল প্রিজারভেটিভস আছে লবণ, চিনি, সরিষার তেল, হলুদ, মধু, অ্যালকোহল, ভিনেগার। এগুলো হলো আমার সব কি প্রাকৃতিক প্রিজারভেটিভস। এগুলো একটু একটা একটু করে দেখবো। প্রথমে আসি লবণ। লবণ কি? লবণ হলো আমার একটা প্রাকৃতিক প্রিজারভেটিভস, ন্যাচারাল প্রিজারভেটিভস, প্রাকৃতিক প্রিজারভেটিভস। খাদ্যদ্রব্যকে লবণের দ্রবণে 7 থেকে 8% সংরক্ষণ করার প্রক্রিয়াকে কিউরিং বলে। অনেক সময় দেখবা আম্মুরা কি করে, ধরো কোনো একটা কিছু রান্না করবে বা কোনো একটা কিছু নিয়ে আসছে, আব্বু হঠাৎ করে রাত করে নিয়ে আসছে, বা কোনো কিছু সংরক্ষণ করার জন্য দেবে, কোনো মাছ, হ্যাঁ ধরো ইলিশ মাছ, কি করে একটু জাল দিয়ে রেখে দেয়, অথবা কি করে লবণের পানির মধ্যে চুবাই রেখে দেয়। হ্যাঁ, দেখবো অনেক সময় আম্মুরা করে যে তোমার মাছ কি করে, মাছ বা তোমার খাদ্যবস্তু কি করে, ওই লবণ গোলায় লবণের পানির ভিতর তাকে রেখে দেয়। হ্যাঁ, কারণ ফ্রিজে রাখে না যে সকালে উঠে আবার তারে আমি বরফ ছাড়াই আবার রান্না করবো, টাইমের বিষয়। ওই রাতে কি করে, রাত্রে লবণের মধ্যে রেখে দেয়। তো 7 থেকে 8% সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণের যে দ্রবণটা আছে, ওটার সাথে পানি মিক্স করার পরে 7 থেকে 8% যে দ্রবণটা তুমি তৈরি করবা, সেটা একটা ন্যাচারাল প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। লবণ আমাদের ন্যাচারাল একটা প্রিজারভেটিভস। এ কি করে? খাদ্যকে সংরক্ষিত করে। কিভাবে সংরক্ষিত করে? এই লবণ ভদ্রলোক অসমোসিস প্রক্রিয়ায়, লবণ অসমোসিস প্রক্রিয়ায় খাদ্য থেকে পানি বের করে আনে। লবণটা কি করে? তুমি যে মাছটা ওই লবণের পানিতে চুবাই রাখছো, ওই লবণটা কি করে? ওর থেকে পানিটাকে অসমোসিস প্রক্রিয়ায় শুষে নেয়, তাকে টেনে বের করে নেয়। নিলে তখন ওইখানকার অনুযায়ী জন্মাইতে পারবে না। তাহলে লবণ আমার ন্যাচারাল প্রিজারভেটিভ হিসাবে কি করে স্যার? লবণ ন্যাচারাল প্রিজারভেটিভ হিসাবে কাজ করে। ঠিক আছে, ডান স্যার। বাজারে আনে পুরা লবণের মধ্যে থাকে, লোনা ইলিশ বলে। ইয়েস ইয়েস। এরপরে আসেন চিনি। লবণের বিকল্প হিসেবে
চিনিও কিন্তু একটা ন্যাচারাল প্রিজারভেটিভস, কিন্তু এর পরিমাণটা একটু বেশি লাগে। এর লাগে প্রায় 60 থেকে 70% ঘনমাত্রার চিনি লবণের বিকল্প প্রিজারভেটিভ হিসাবে কাজ করে। হ্যাঁ, আমার লবণের বিকল্প হিসেবে চিনিও ব্যবহার করা হয়। হ্যাঁ, বিভিন্ন জেলি অনেক কিছু সংরক্ষণে ব্যবহার করা হয়। তো লবণ দিলে তো স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। এই কারণে সব জায়গায় আবার লবণ ইউজ করে না, কিছু কিছু জায়গায় চিনি ইউজ করে, আবার সব জায়গায় চিনি ইউজ করে না। মাছ মিষ্টি মিষ্টি লাগতেছে, কেমন লাগবে? তো এই কারণে আমাদের ওইটা বুঝা, ব্যবহার বুঝে। হ্যাঁ, আমার লবণও একটা ন্যাচারাল প্রিজারভেটিভস, আমার চিনিও একটা ন্যাচারাল প্রিজারভেটিভস। হ্যাঁ, এদের আবার একটা আলাদা নাম আছে। লবণ দ্বারা যখন তুমি কিছু কিছু সংরক্ষণ করতেছো তখন তাকে কিউরিং বলে। খুবই ফেমাস একটা এমসিকিউ বা জ্ঞানমূলকে আসে। কিউরিং কি? কিউরিং কি? এই যে 7 থেকে 8% লবণের দ্রবণ দ্বারা তুমি যখন কোনো সংরক্ষণ করতেছো তখন সেই প্রক্রিয়াকে বলে কিউরিং। এরকম এর একটা নাম আছে, হার্ডেনিং বলে। হ্যাঁ, চিনির একটা নাম আছে। ওকে, ডান। অ্যালকোহল, আমাদের যে অ্যালকোহল গুলো আছে, অ্যালকোহলের মধ্যে আমাদের কি কি আছে? আমাদের এই যে হুইস্কি আছে, বিয়ার আছে, ভোদকা আছে, ওয়াইন আছে, তারপরে আর কি আছে, এই যা আছে। হ্যাঁ, আমাদের যে অ্যালকোহল গুলো আছে এগুলো কিন্তু এক প্রকার প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। অ্যালকোহল কিন্তু আমাদের কি হিসেবে কাজ করে স্যার? প্রিজারভেটিভ হিসাবে কাজ করে। হ্যাঁ, হুইস্কি, ওয়াইন, বিয়ার, ভোদকা, এই যেগুলো আছে এগুলো সব আমাদের কি করে, কি হিসেবে কাজ করে? এগুলো কিন্তু একরকম প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এদের মধ্যে এরকম ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে না বা ওরকম এরকম ভাবে অ্যাটাকটা হয় না। হ্যাঁ, এরা এক প্রকার ন্যাচারাল প্রিজারভেটিভস। ওকে, ডান। ইয়েস ইয়েস, এই কারণে লবণ পানিতে ভিজিয়ে নেওয়া যায়, কারণ লবণ পানিতে রাখলে বেশ ভালো সময় সেটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। ঠিক আছে, ওকে। এরপরে আসেন কৃত্রিম রাসায়নিক প্রিজারভেটিভস। তবে ওখানে আরেকটা বলা হয় না, ভিনেগার বলা হয়নি, ভিনেগারটা বলা হয়নি না। আচ্ছা, ভিনেগারটা অ্যাড করে দিই। ভিনেগারও একটা প্রাকৃতিক প্রিজারভেটিভস। হ্যাঁ, এখানে অ্যাড না করে ইসের পরে অ্যাড করে দিই। ওকে, ভিনেগার, ভিনেগারটা লেখা হয়নি, ভিনেগারটা ইম্পর্টেন্ট তো বলে দিই। ভিনেগারও আমার একটা প্রাকৃতিক প্রিজারভেটিভস। ঠিক আছে, আমরা জানি 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের, 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণকে কি বলে? ভিনেগার বলে। এই ভিনেগার ভদ্রলোক কি করে? এও আমাদের ওই অনেকটা লবণের মতো কাজ করে। অসমোসিস প্রক্রিয়ায় খাদ্য থেকে কি করে? তা পানিটাকে বের করে নেয়। ওইখানে কি করতে দেয় না, ওইখানে অ্যাটাকটা হইতে দেয় না। ঠিক আছে, ডান ডান। ওকে ওকে, ডান। ওকে, আচ্ছা, কিলেটিং এজেন্ট নিয়ে কথা বলি নাই, কিলেটিং এজেন্ট নিয়ে কথা বলি নাই। খাদ্য প্রিজারভেটিভ কাজ আছে, এখানে একটা বিষয় অ্যাড করে দিই। খাদ্য প্রিজারভেটিভস এর কাজ, এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিই। কিলেটিং, ওখানে দেখে মনে পড়লো কিলেটিং এজেন্ট নিয়ে তো কথা বলি নাই। কিলেটিং এজেন্ট কি করে? ধাতব আয়নকে আটকে রেখে লিপিডের জারণ রোধ করে, লিপিডের জারণ রোধ করে। ওই যে খাদ্য পচে 3টা কারণ। অণুজীব, তাহলে আমি অণুজীবরে বংশবৃদ্ধি করতে দিব না, মানে অণুজীবরে অ্যাটাকই করতে দিব না, যদি করে ফেলে বংশবৃদ্ধি ধ্বংস করে দিব। হ্যাঁ, তাহলে প্রথম 2টা কথা বলছে অণুজীব। তারপরেরটা কি? আমার আরেকটা কারণ ছিল খাদ্যবস্তু জারিত হয়, তাহলে আমার খাদ্যবস্তুর জারণটাকে রোধ করতে হবে। আরেকটা ছিল না লিপিডের জারণ, ওইখানে আমার দেখে মনে পড়লো। তো এখানে লিপিডের জারণ কেমনে রোধ করব? লিপিডের জারণ রোধ করার জন্য কিলেটিং এজেন্ট ব্যবহার করা হয়। এই কিলেটিং এজেন্টের কাজ কি? কিলেটিং এজেন্ট কি করে? আমাকে ওই যে ধাতব আয়নগুলো আছে যার প্রভাবে লিপিডটা জারিত হয় তাদেরকে আটকায় রাখে, যে কাঁকড়ার মতো হাত দিয়ে। হ্যাঁ, চিলেটিং এজেন্টও বলে একে। হ্যাঁ, এই যে আটকায় রেখে এরকম আটকায় রেখে, অ্যাটাক করতে দেয় না। হ্যাঁ, ওই যে আমার ধাতুটা যে আছে তার এরকম করে চিলেটিং এজেন্ট বা কিলেটিং এজেন্ট কি করে? আটকায় রাখে। তারা কি করতে দেয় না? আমার লিপিডকে জারিত করতে দেয় না, অ্যাটাক করতে দেয় না। ঠিক আছে, ওকে, ডান। ওকে, এবার আসো কৃত্রিম প্রিজারভেটিভস। কৃত্রিম নাম শুনেই বুঝতেছো কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভস। একটা হলো ন্যাচারাল বাই
নেচার, তারা প্রিজার্ভেশন ক্ষমতা আছে, সে প্রিজার্ভ করতে পারে। যেগুলো আমরা পড়লাম, লবণ, ভিনেগার, চিনি, তারপরে আমাদের কি আছে, আরো আছে, হ্যাঁ, এই যে তেল আছে, সরিষার তেল, আচার সংরক্ষণ করে, পিকলিং বলে, আরো আছে, কত কিছু মনে পড়ে পড়াইতে গেলে, কত কিছু মনে পড়ে। পিকলিং, পিকলিং তেল দিয়া, হ্যাঁ, সরিষার তেল। তেল দিয়ে কি করে, আচার, আচার কি করে, আচার সংরক্ষণ করে, দেখো না যে বাসায় আচার, আচার সংরক্ষণ করে, দেখো না তেল দেয়, তেল কি করে, তেল ওই পানিটারে ওইখানে পানি যেতে দেয় না, ওর অ্যাটাক করতে দেয় বা ব্যাকটেরিয়া বা কোনো কিছু দেয় না, তাহলে এটা কিন্তু ওই যে অণুজীবের অ্যাটাকটাকে রক্ষা করে। তাহলে পিকলিং প্রক্রিয়া বলে, এটাকে পিকলিং বলে, আচার সংরক্ষণ। হ্যাঁ, ভিনেগারও পিকলিং হয়, ঠিক আছে। আর কি আছে, এরকম অসংখ্য আছে, ঠিক আছে। তো অ্যালকোহল আছে, তো এগুলো ন্যাচারাল প্রিজারভেটিভ কাজ করে। আর কৃত্রিম প্রিজারভেটিভস কারা, কৃত্রিম প্রিজারভেটিভস আবার রাসায়নিক খাদ্য সংরক্ষণ। আচ্ছা, এই যে এখানে আইছে, এখানে আইছে, আচ্ছা, রাসায়নিক খাদ্য সংরক্ষণ, এখানে কিলেটিং এজেন্ট, যে আমি এখানে দেখে আমার মনে পড়ছে, এই কিলেটিং এজেন্ট দেখে মনে পড়ছে, এখানে একবার বলে আসি নাই, এখন বললাম একটা ক্লিয়ার হইলো। তো আমাদের খাদ্য পচে 3টা কারণে, খাদ্য নষ্ট হয় 3টা কারণে। তাহলে যে কৃত্রিম প্রিজারভেটিভ যে আমরা বানাবো, এর কি করতে হবে, 3টা কাজ করতে হবে। 3টা কাজ করে আমাকে খাদ্যের নষ্ট হওয়াটাকে বাঁচাইতে হবে, আমার খাদ্য সংরক্ষণ করতে হবে। তো রাসায়নিক খাদ্য সংরক্ষণ, 3 ধরনের কৃত্রিম খাদ্য সংরক্ষক আছে। কয় ধরনের স্যার, 3 ধরনের। কয় ধরনের আছে স্যার, 3 ধরনের। আচ্ছা, কি কি, এন্টি মাইক্রোবিয়াল, এন্টি মাইক্রোবিয়াল, ওই যে, ওই যে আমি দেখছি খাদ্য পচে 1 নম্বর কারণ কি লিখছিলাম, অণুজীবের আক্রমণ। তাহলে এটা হলো এন্টি মাইক্রোবিয়াল এজেন্ট, এর কাজ হবে এই যে অণুজীবের আক্রমণ থেকে রক্ষা করা, আর আক্রমণ করে ফেললেও তার বংশবৃদ্ধিকে ধ্বংস করে ফেলা, অণুজীবটাকে ধ্বংস করে ফেলা। তাহলে রাসায়নিক খাদ্য সংরক্ষক বা কৃত্রিম খাদ্য সংরক্ষণ কয় প্রকার স্যার, এই যে 3 ধরনের রয়েছে কৃত্রিম খাদ্য সংরক্ষণ। তাহলে একটা হলো অ্যান্টি মাইক্রোবিয়াল, 2 নাম্বারটা কি, অ্যান্টি অক্সিডেন্ট। আমরা জানি খাদ্য পচার 2 নাম্বার কারণ হইল খাদ্যের কি হয়, বাতাসের উপস্থিতিতে জারণ ঘটে, খাদ্যের কি হয়, খাদ্য বস্তুতে খাদ্য জারিত হয়, খাদ্য জারিত হয়, অক্সিডেশন ঘটে। তাহলে আমাকে অক্সিডেশনটাকে অফ করতে হবে, তাহলে অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট ব্যবহার করা লাগবে, অ্যান্টি অক্সিডেন্ট ব্যবহার করা লাগবে, তাহলে খাদ্যের কি হবে না, জারণ ঘটবে না। 3 নাম্বারটা কি স্যার, কিলেটিং এজেন্ট, ওই যে আমি বলছি লিপিডের জারণ, ধাতব আয়নের উপস্থিতিতে লিপিডের জারণ ঘটে, আর লিপিডের জারণ ঘটা মানে কি, খাদ্য বস্তুটা নষ্ট হয়ে যাওয়া। লিপিডের জারণ ঘটবে না, লিপিডের জারণ আটকায় কে, মাত্র বলছি কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্টের কাজ কি, এটা ধাতব আয়নটাকে আটকায় রাখে, সে লিপিডকে আক্রমণ করতে দেয় না বা লিপিডের সাথে জারণ ঘটতে দেয় না। এতটুকু কথা সবাই বুঝছেন কিনা আমাকে একটু বলেন, এতটুকু কথা সবাই বুঝছেন কিনা আমাকে একটু বলেন, হ্যাঁ একটু বলেন যে এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, একটু বলেন এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, বলেন, একটু পানি খাই, বলেন। বলেন সবাই এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। তাহলে কৃত্রিম খাদ্য সংরক্ষণ কয় ধরনের, 3 ধরনের। কি কি, আমার খাদ্য পচে যে 3টা কারণে, ওকে, মিলা বলছে ক্লিয়ার, সিফাত বলছে ক্লিয়ার, ওকে। আমাদের খাদ্য পচে যে 3টা কারণে, তার উল্টা কাজ করবে, অণুজীব আক্রমণ করে, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট ব্যবহার করতে হবে। খাদ্য জারিত হওয়ার কারণে হয়, অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করতে হবে। আর কি, লিপিডের জারণ হয়, এর কারণে কিলেটিং এজেন্ট আছে, ঠিক আছে। এবার এখানে কিছু নাম দেওয়া আছে, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট কারা, সোডিয়াম বেনজোয়েট বা বেনজুইক অ্যাসিড, পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট বা ক্যালসিয়াম সরবেট, সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেট লবণ, নাইট্রেট বা নাইট্রাইট লবণ, সালফাইড ও সালফার ডাইঅক্সাইড গ্যাস, হ্যাঁ, আচ্ছা, তারপরে অ্যাসিটিক অ্যাসিড, তারপরে সরবিক অ্যাসিড, হ্যাঁ, এই নামগুলো স্যার একটু পড়বেন, এগুলো একটু নিজে নিজে পড়বেন, এগুলো আমি আপনাদের নিজের কাজ দিলাম। এই অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট কারা, এইগুলার নামগুলো একটু মুখস্থ করবেন। দ্বিতীয় কাজ হবে এদের গাঠনিক সংকেতগুলো একটু বাসায় দেখে দেখে আঁকবেন, দেখবেন, শিখতে হবে, হ্যাঁ, নিজে 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 একটু শিখতে হবে সুন্দর মতো। এই সরবিক অ্যাসিডের সংকেত কি, H2,4 ডাইন 1 উইক অ্যাসিড, সুন্দর মতো একটু আগে একবার দেখে আঁকলেন।
তারপরে আপনাদের জৈব যৌগ আমি পড়াইছি, সুতরাং এগুলো আটকানোর কথা না। দেন আপনি না দেখে একবার আঁকবেন, এরকম একটু প্র্যাকটিস করবেন, জানবেন। হ্যাঁ, যত নিজের আনন্দ থেকে পড়তে হবে। তাহলে নিজের কাজ কি দিলাম, এই অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, বা আমরা পরে যেটা দেখবো কিলেটিং এজেন্ট, অথবা আমরা যেটা দেখবো যে আরেকটা আছে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট, এরা কারা, এই নামগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এমসিকিউতে আসবে নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট, তখন তো আপনি আক করে বসে থাকবেন, এটা করা যাবে না। ঠিক আছে, পড়বেন। হ্যাঁ, এই যে অ্যান্টিঅক্সিডেন্ট আবার দুই প্রকার। অ্যান্টিঅক্সিডেন্ট কয় প্রকার স্যার? দুই প্রকার। খাদ্য দ্রব্যের তেল চর্বিকে জারণ প্রক্রিয়া থেকে রক্ষা করার জন্য যেসব রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট বলে, খাদ্যকে জারিত হইতে দেয় না। এরা আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হলো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, আর একটা হলো স্যার রাসায়নিক অ্যান্টিঅক্সিডেন্ট। একটা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, আর একটা কি স্যার? রাসায়নিক অ্যান্টিঅক্সিডেন্ট। এই প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কারা? এই সুন্দর মতো দেওয়া আছে, অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি, এই যে টক জাতীয় যেই ফলগুলো আছে, তারপরে শাকসবজি, কাঁচামরিচেরা, টোকোফেরন, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, এগুলো একটু পড়তে হবে স্যার। এগুলো নিজে নিজে পড়বেন, খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর আপনার সৃজনশীলে বলে দিল রহিম সাহেব গাজর খাইছে, ওইখান থেকে একটা লিঙ্ক করে দিল, গাজরে থেকে কি? বিটা ক্যারোটিন। ঠিক আছে, ডান। কৃত্রিম বা রাসায়নিক অ্যান্টিঅক্সিডেন্ট, এই যে অ্যান্টিঅক্সিডেন্ট কারা? অ্যান্টিঅক্সিডেন্ট আমি আবার বলি, কৃত্রিম প্রিজারভেটিভস কয় ধরনের? তিন ধরনের। একটা হলো কি? অ্যান্টি মাইক্রোবিয়াল, যেটা আমি ওই যে লম্বা অনেকগুলো নাম দেখাইছি, তাই না? লাস্টে শেষ করছি কি? সরবিক অ্যাসিড দিয়ে গেল। তারপরে কি আসছে আমাদের? অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট আবার দুই ভাগে ভাগ করছে, একটা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, একটা কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হইল স্যার এই ভদ্রলোকেরা যারা প্রাকৃতিক ভাবে জারণ ঘটতে দেয় না খাদ্যবস্তুকে, আর কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট হলো স্যার এইগুলা, হ্যাঁ, এই যে বিউটাইলেটেড হাইড্রোক্সিঅ্যানিসল পড়ছি, বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন, এই ভদ্রলোকেরা, তারপর টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, তারপর প্রোপাইল গ্যালেট, এগুলো হলো আমার কি স্যার? এগুলো আমার কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। হ্যাঁ, বই তো অনেক লেখা, তো পড়তে বোরিং লাগে। হ্যাঁ, মেইন পড়া তো আমার 5 মিনিট লাস্টে, আজকে ক্লাসের লাস্ট 5 মিনিট হলো মেইন সৃজনশীলের পড়া। আর এই পড়াগুলো নিজে পড়তে গেলে অনেক ইনফরমেশন, তো এটা বোরিং লাগে বা নিজের ভাষায় পড়তে ধৈর্য আসে না। আমি এই কারণে আপনাদেরকে একটা কম্প্যাক্ট ক্লাস দিয়ে গোছায় দিলাম। এখন আপনার আইডিয়া আছে, এটা 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 আপনার কাজ করে, এখন আপনি পড়তে সুবিধা হবে, এখন আপনি নিজে চোখ বুলাইতে পারবেন। ঠিক আছে, এই কারণে আমি জাস্ট টু দি পয়েন্ট কথা বলতেছি, যেটা লাগবে টু দ্য পয়েন্ট। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। ওকে স্যার, পিডিএফ গুলো কই পাবো? এফআরপি এর মনে পিডিএফ গ্রুপ এখনো পিডিএফ এর লিঙ্ক দেওয়া হয় নাই না? এই যে আমি আজকে ক্লাস শেষে পিডিএফ ড্রাইভ লিঙ্ক দিয়ে দিতেছি, আমাদের মডারেটর সাহেব তো সুন্দর মতো রেডি করে ফেলছে, আমি জাস্ট লিঙ্কটা ওখানে দিয়ে দিতেছি। ঠিক আছে, ওকে, ডান। এরপরে এগুলো আমাদের মেডিকেলের জন্য লাগবে, ভর্তি পরীক্ষার জন্য লাগবে। হ্যাঁ, আমার ভার্সিটি এবং মেডিকেলের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট, খাদ্য সংরক্ষণের। হ্যাঁ, আমাদের ভার্সিটি এবং মেডিকেলের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। এই ছকগুলো একটু কষ্ট করে আস্তে আস্তে অ্যাডমিশনের জন্য পড়ে ফেলতে হবে। হ্যাঁ, এই যে ছক দিছি, এই যে দুইটা ছক আছে আমাদের, সরি তিনটা ছক আছে, এই তিনটা ছক আমাদের একটু স্যার পড়তে হবে। ঠিক আছে, এই তিনটা ছক আমাদের অ্যাডমিশনের জন্য, এই তিনটা ছক পড়তে হবে। অ্যাডমিশনের জন্য মেডিকেল এবং ভার্সিটির জন্য আমাদের এগুলো একটু পড়তে হবে। অ্যাডমিশনের জন্য এই ছক তিনটা একটু পড়বেন। ঠিক আছে, এবার আমরা আমাদের মেইন পয়েন্টে চলে আসছি, আমাদের ফাইনাল গেম। হ্যাঁ, ফাইনাল গেম চলে আসছে, এইটা আমাদের ইম্পর্টেন্ট, পরীক্ষা আমাদের 99% বলতে পারেন আমাদের এই পার্টটা থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, আমাদের পরীক্ষা এই পার্টটা থেকে প্রশ্ন আসে। ভিনেগার কি, এটা তার জানার নতুন করে কিছু বলার নাই। ভিনেগার প্রস্তুতি, এখানে প্রথমে দেওয়া আছে ভিনেগার প্রস্তুতি। আমরা জানি ভিনেগার আমাদের খাদ্য কি করে? সংরক্ষণ করে। ভিনেগার খাদ্য সংরক্ষণ করে, এইটাই পরীক্ষা আসবে। ভিনেগারের খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া, ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে, হয় ডিরেক্টলি নাইলে ইনডিরেক্টলি, পরীক্ষা আসবে এইটাই। ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল, এইটাই পরীক্ষা আসবে। তার আগে ভিনেগার খাদ্য সংরক্ষণ কৌশল পড়ার আগে আমার ভিনেগার আগে কি করতে হবে? ভিনেগার আগে আমার উৎপাদন দেখতে হবে, আমার ভিনেগার প্রস্তুতি দেখতে হবে। খুব আসে পরীক্ষায় ভিনেগার প্রস্তুতি, খাদ্য সংরক্ষণ কৌশল, প্রস্তুতি, খাদ্য সংরক্ষণ কৌশল, এই দুইটা হলো প্রশ্ন। আমি বলে দিই, হ্যাঁ আমি বলে দিই, আপনার পড়তে হবে, ওকে, পড়তে হবে ভিনেগার প্রস্তুতি, আর হলো ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল।
ভিনেগার প্রস্তুতি, ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল, এইটা পড়লেই আপনার সৃজনশীল কাভার, বোর্ড পরীক্ষায় 10 মার্ক শিওর। ভিনেগার প্রস্তুতি, ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল। তো প্রথমে আছে ভিনেগার প্রস্তুতি, প্রথম যেটা আছে সেটা হলো আমার ইথাইন থেকে ইথানোইক অ্যাসিড প্রস্তুতি। ভিনেগার মানে কি? ভিনেগার মানে হইল 6 থেকে 10% ইথানোইক অ্যাসিডের জলীয় দ্রবণ। তার মানে আমাকে ইথানোইক অ্যাসিড লাগবে 6 থেকে 10%, দেন দ্রবণ বানায় নিয়ে আমাকে ওইটাকে কি কাজ হিসেবে কাজ করবে, ওইটা আমার প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। তাহলে আমার মেইন তো কাজ ইথানোইক অ্যাসিড লাগবে। তাহলে প্রথমে হলো ইথাইন থেকে ইথানোইক অ্যাসিড প্রস্তুতি। তাহলে 1 নাম্বার কি? ইথাইন থেকে ইথানোইক অ্যাসিড প্রস্তুতি। ইথাইন কি স্যার? আমরা জানি কার্বন কার্বন কি বল, অ্যালকাইন, ট্রিপল বন্ড দিলাম, পানি কি দিতে হবে 20%। এই বিক্রিয়াটা যারা জৈব রসায়ন পড়ছেন প্রত্যেকে ঠোঁটস্থ থাকার কথা, না পারলে মাইট দেওয়া উচিত। হ্যাঁ, আপনারা এটা জানার কথা, আপনাদের এটা প্রত্যেকের জানার কথা। ইথাইনকে কি করছে স্যার? ইথাইন পানি 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট এবং 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার কি উৎপন্ন হয়? ইথানল উৎপন্ন হয়। ইথানল CH3 কি রে এমন করতেছে কেন? CH3 দুষ্টামি করে রে বোর্ড, দুষ্টামি করে। CHO কি উৎপন্ন হইলো? ছিল ইথাইন, দেন কি উৎপন্ন হইল? ইথানল, অ্যালডিহাইড, ইথানল উৎপন্ন হইল। এখন আমরা সবাই জানি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইডকে যদি আবার ধরেন জারিত করলাম কি পাবো? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে অ্যালডিহাইডকে জারিত করলে কি পাবো আমি? কার্বক্সিলিক অ্যাসিড পাবো। তাহলে ইথানলকে আমি জারিত করলে কি পাবো? ইথানোইক অ্যাসিড। তাহলে এই ভদ্রলোককে যদি আমি জারিত করি তাহলে আমি কি পাবো স্যার? এই ভদ্রলোককে জারিত করলে আমি পাবো ইথানোইক অ্যাসিড। কারো কোনো কনফিউশন থাকার কথা না, আমার মনে হয় আপনারা সবাই বুঝছেন। হ্যাঁ, আমার মনে হয় আপনারা সবাই বুঝছেন। গাঠনিক স্ট্রাকচার গুলো না সিকিউতে আসবে না, এগুলো জানার জন্য পড়বেন। এমসিকিউতে আসবে, এমসিকিউতে প্রায় দেয়। হ্যাঁ, এমসিকিউর জন্য পড়বেন, নিজে জানার জন্য পড়বেন। সৃজনশীল আসবে ভিনেগার প্রস্তুতি, সংরক্ষণ কৌশল শেষ। তাহলে আমি আবার বলি, আমার ইথাইনকে আমি কি করতেছি? পানির উপস্থিতিতে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট এবং 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার ইথানল তৈরি হয়। আর আমরা জানি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড বা কিটোনকে আবার জারিত করলে কি পাওয়া যায়? আমার অ্যালডিহাইডকে জারিত করলে আমি কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড পাইতেছি। তাইলে আমার এখানে জাস্ট আমার ইথানল তৈরি করার পর তারা জারিত করতে হবে। আপনারা এগুলা জৈব যৌগে আমার কাছে ফাতা একদম ভাজা করে পড়ছেন, জৈব যৌগ শেষ করছেন, সবাই জানেন এই জারণ ঘটানোর জন্য অনেকগুলো উপায় আছে, সব পড়াইছি। কারা জারক হিসেবে কাজ করে, তারা বিজারক হিসেবে কাজ করে, কেমনে জারিত হয়, কেমনে বিজারিত হয়, জৈব যৌগ সব পড়াইছি। এখন আর এগুলো না বলে মাইট দিব, মাইট। আচ্ছা, তাহলে ইথাইন থেকে ইথানলকে জারিত করলে আমি কি পাইতেছি? ইথানোইক অ্যাসিড। তাহলে এই হলো আমার একটা প্রসেসিং। ইথাইন থেকে ভিনেগার প্রস্তুতি বা ইথানোইক অ্যাসিড প্রস্তুতি করলাম, ডান। তারপরে কি আছে? কুইক ভিনেগার প্রস্তুতি। আমি এখন মাত্র ইথাইন থেকে যেটা তৈরি করলাম ইথানোইক অ্যাসিড, এর আবার বিশোধনাগার করতে হবে। হ্যাঁ, একটা বিশোধনের বিষয় আছে, একটা ভিনেগার তৈরি করতে হয়, আবার টাইম লাগবে, একটা প্রসেসিং আছে। আর এটা হলো আমার কুইক ভিনেগার প্রস্তুতি, সরাসরি আমার কি কুইক ভিনেগার প্রস্তুতি। তো কুইক ভিনেগার প্রস্তুতি কিভাবে করে এটা যদি একটু দেখতে চান, দেখেন কিভাবে করতে হয়। ইথানল, CH2OH, অ্যালকোহল। এই ভদ্রলোক অ্যাসিটোব্যাক্টর এক প্রকার ব্যাকটেরিয়া, এর একটা এনজাইম আছে, এর এনজাইমের কারণে এখানে তীব্র জারণ ঘটে। জারণের ফলে আমার এখানে কি হয়? এখানে ইথানোইক অ্যাসিড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয় স্যার? ইথানোইক অ্যাসিড উৎপন্ন হয়। হ্যাঁ, ইথানোইক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, ওকে। তাইলে আমরা কি বুঝলাম? বলেন কি বুঝলেন? ওকে, ডান। কারো কোনো প্রশ্ন সে বলেন। তাহলে একটা প্রসেসিং দেখলাম ইথাইন,
ইথাইন থেকে আমি প্রথমে ইথানল বানাইছি, ইথানলকে জারিত করে আমি কি পাইছি? কার্বক্সিলিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। আর এখানে কুইক ভিনেগার প্রস্তুতি করলে কি করতে হবে? কুইক ভিনেগার প্রস্তুতি করার জন্য আমাকে ইথানলকে জারিত কইরা ইথানিক অ্যাসিড বানাইতে হবে। এখন মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তো মাত্র বললেন অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে আপনি এখানে অ্যালকোহল, ইথানল তো একটা অ্যালকোহল, তাহলে অ্যালকোহল থেকে তাকে আপনি অ্যালডিহাইড যাবেন, তারপর ওটা যাওয়ার কথা, সরাসরি কেমনে পাইলেন? আমি জৈব যুগের জৈব রসায়ন পড়ানোর সময় আপনাকে ভালো মতো বলছিলাম, বারবার দেখাইছিলাম যে আমি যদি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড বা কিটোন, তাদেরকে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড। আবার আমি যদি অ্যালকোহলকে তীব্র জারিত করি, তীব্র জারণ করলে কিন্তু সরাসরি আমার কি পাওয়া যায়? কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এখানে অ্যাসিডোব্যাক্টর যে ভদ্রলোক আছে, এটা এখানে কি ঘটায়? জারণ ঘটায়। তীব্র জারণের ফলে এখানে ইথানল থেকে সরাসরি আমার ইথানিক অ্যাসিড পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা হলো আমার আরেকটা প্রসেসিং। স্যার আগের স্লাইডটা প্লিজ, এই জায়গার স্লাইডটা, এই জায়গার স্লাইডটা, এই যে আগের স্লাইডটা। ঠিক আছে, ডান। ওকে, এই এফআরপির ব্যাচে যারা আছেন, আপনাদের কিন্তু একদম বোর্ড টার্গেট, এখন আমাদের বোর্ডে 200 তে 200 টার্গেট। সুতরাং আপনারা প্রত্যেকে প্রতিদিনের ক্লাস ভালো মতো কইরা নোট সাবমিট করবেন, নিজে প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ওকে, ডান ডান। তো আশা করি সবাই বুঝতে পারছেন। একটা হলো ইথাইন থেকে, ইথাইন থেকে আগে ইথানল, ইথানলকে জারিত করে ইথানোয়িক অ্যাসিড। আরেকটা কি দেখলাম আমরা? ইথানলকে অ্যাসিটোব্যাক্টরের উপস্থিতিতে এখানে বাতাসের অক্সিজেনের জারণ ঘটে, ফলে এখান থেকে কি হয়? এখান থেকে সরাসরি তীব্র জারিত হয়ে ইথানল থেকে আমার সরাসরি ইথানিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। ডান। ওকে, এবার আসেন আখের রস হতে, এইটাই পরীক্ষা মেইনলি আসে। হ্যাঁ, আখের রস হতে ভিনেগার প্রস্তুতি, আখের রস হতে ভিনেগার প্রস্তুতি। আচ্ছা, আখের রসে কি থাকে স্যার? আখের রসে চিনি থাকে। আখের রসে কি থাকে? চিনি থাকে। চিনি আবার, চিনি মানে যে শুধু সুক্রোজ এমন না। হ্যাঁ, মল্ট সুগার, মল্টোজের নাম শুনছো তাই না? এটাও কিন্তু চিনি। চিনি মানে সুক্রোজ, মল্টোজ, এরা সবাই চিনি। ঠিক আছে, আণবিক সংকেত সবারই সেম। তো আখের রসে চিনি থাকে, তাহলে চিনি C12, H22 ও 11 লিখছি। এই চিনি ভদ্রলোক কি করে? এই চিনি ভদ্রলোক এখানে পানি এবং ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে রূপান্তরিত হয়। কিসে পরিণত হয় স্যার? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আণবিক সংকেত কিন্তু সেম স্যার। হ্যাঁ, এখানে কি কি উৎপন্ন হতে পারে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন হতে পারে। কোনটা গ্লুকোজ কোনটা ফ্রুক্টোজ জানি না, আমি দুইটা নাম লিখে দিলাম, মানে মনে যেন থাকে আপনার। এখানে কি হবে? নিচে না লিখে উপরে লিখে দিলাম, একটু জায়গা স্পেস হবে। হ্যাঁ, এখানে স্পেসটা থাকবে। তাহলে আমি আবার বলি, আমার আখের রসে চিনি থাকে। তো চিনি, মল্ট সুগার, মল্টোজ বলেন বা আপনি কি বলেন, আপনি সুক্রোজ বলেন, যাই বলেন, তো আখের রসে চিনি থাকে। এই চিনির সাথে পানি এবং ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে, চিনি ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে কি তৈরি করে স্যার? গ্লুকোজ বা ফ্রুক্টোজ তৈরি করে। গ্লুকোজ বা ফ্রুক্টোজ তৈরি করে। তো আমি এখানে বোঝার সুবিধার্থে যে দুইটার যে কোনো একটাই হইতে পারে, তো আমরা গ্লুকোজ ফ্রুক্টোজ দুইটা লিখলাম, দুইটা নাম লিখলাম। আপনি মনে রাখবেন যে গ্লুকোজ আর কি উৎপন্ন করে? ফ্রুক্টোজ তৈরি করে। এই গ্লুকোজ বা ফ্রুক্টোজ, এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ভদ্রলোকেরা কি করে? এই ভদ্রলোকেরা জাইমেজ এনজাইম আছে, নাম কি স্যার? জাইমেজ। এই জাইমেজ এনজাইমের উপস্থিতিতে কি তৈরি করে জানেন? জাইমেজ এনজাইমের উপস্থিতিতে ইথানল পরিণত করে, ইথানল তৈরি করে। CH3 CH2 ও H কি তৈরি করে স্যার? ইথানল। কি তৈরি করে? ইথানল। আর কি? কার্বন ডাই অক্সাইড। আর কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড। তাহলে চিনি কি করলো? চিনি ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করে। এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ জাইমেন এনজাইমের উপস্থিতিতে ইথানল তৈরি করলো।
অ্যালকোহল তৈরি হয়ে গেছে না? অ্যালকোহল কিন্তু তৈরি হয়ে গেছে, অ্যালকোহল কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু এখনো ভিনেগার মানে কি আমার ইথানিক অ্যাসিড পর্যন্ত যাইতে হবে। ফাইনাল কি শেষ হয়েছে? না, অ্যালকোহল তৈরি হয়ে গেছে কিন্তু মানে খেলা হয়ে গেছে। এবার আমরা জানি অ্যালকোহল ভদ্রলোক মাত্র মাত্র আমরা কুইক ভিনেগার প্রস্তুতি পড়ছি যে অ্যালকোহল ভদ্রলোক কি করে, এই ভদ্রলোক অ্যাসিটোব্যাক্টরের উপস্থিতিতে, এই ভদ্রলোক উদাহরণ দেখাই দিই, অ্যাসিটোব্যাক্টরের উপস্থিতিতে অ্যাসিটোব্যাক্টর এই ভদ্রলোকের উপস্থিতিতে জারণ হয়, আর জারণের ফলে অ্যালকোহল থেকে কি হয়, তীব্র জারণ হয়ে এখান থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়, CH3COOH আর পানি। খেলা ফাইনাল। এই হলো আমার পড়া, এই হলো অধ্যায়ের আমার পড়া, খেলা শেষ। তাইলে আমার আখের রস বা মল্ট হতে ভিনেগার তৈরি, যাই বলুক না কেন, আখের রস বলুক মল্ট বলুক যাই বলুক, তাহলে আখের রসে কি থাকে, চিনি থাকে। চিনি ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজে আণবিক সংকেত সেম, হ্যাঁ স্ট্রাকচার, এই যে আণবিক সংকেত সেম, এর একে অপরের সমানু, হ্যাঁ এর একে অপর সমানু। তাহলে চিনি ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ জাইমেজ এনজাইমের উপস্থিতিতে কি তৈরি করতেছে, ইথানল। আর আমরা জানি অ্যালকোহলকে জারিত করলে, তীব্র জারণ ঘটাইলে কি পাওয়া যায়, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে ইথানল অ্যাসিটোব্যাক্টরের উপস্থিতিতে এখানে জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিড তৈরি করে ফেলবে, ভিনেগার প্রস্তুত হতে হয়ে গেল, খেলা শেষ। এইটাই পরীক্ষা আসবে। বলেন বুঝছে কিনা, বলেন বুঝছে কিনা, সবাই বলেন বুঝছেন কিনা। এইটাই হলো পরীক্ষা আসবে, বলেন সবাই বুঝছি কিনা। একসাথে দুইটাই তৈরি হয়, দুইটাই তৈরি হয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইটাই তৈরি হয়, ঠিক আছে, দুইটাই তৈরি হয়। দুইটাই তৈরি হয়, গ্লুকোজ, গ্লুকোজ বা ফ্রুক্টোজ, মানে কখনো গ্লুকোজ কখনো ফ্রুক্টোজ, কখনো দুইটাই গ্লুকোজ, তাই না? এখানে আমরা দুইটাই মিন করবো, গ্লুকোজ বা ফ্রুক্টোজ দুইটাই মিন করবো, ঠিক আছে, ডান। সবাই কি বুঝছি, সবাই কি বুঝছি, বলেন সবাই বুঝছি কিনা, সবাই বুঝছেন কিনা একটু বলেন, সবাই এতটুকু ক্লিয়ার কিনা, বলেন সবাই এতটুক সবাই ক্লিয়ার কিনা। সবাই বলবেন এতটুক সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা, আজকে আমি যদি আমার পুরো ক্লাসটা সামারি বলি, আমরা প্রথমে খাদ্য কি, খাদ্য নিয়ে কথা বলছি, খাদ্য কয় রকম প্রাণীজ এবং কি বলে উদ্ভিজ, এগুলো নিয়ে কথা বলছি। তারপর আমরা খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলছি। আমরা পড়ছি খাদ্য নিরাপত্তার জন্য তিনটা বিষয় নিশ্চিত করতে হবে: খাদ্যের পর্যাপ্ততা, খাদ্যের সহজলভ্যতা এবং খাদ্যের সঠিক ব্যবহার। তারপর আমরা খাদ্যের পচনের কারণ পড়ছি, তিনটা কারণ ছিল: অণুজীব, তারপরে খাদ্য জারিত হওয়া আর লিপিড জারিত হওয়া, তাই না? জি। আচ্ছা, লিপিডের জারণ কি, কিলেটিংটা বলি নাই না, কিলেটিং নিয়ে একটু আইডিয়া দিয়ে দিই। হ্যাঁ, একটু কিলেটিং নিয়ে আইডিয়া দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। কত কিছু পড়াইতে যে মন চায়। আমরা এখানে পড়ছিলাম কই গেল কে এই যে আমরা এখানে পড়ছিলাম অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট
আমরা পড়ছিলাম অ্যান্টি অক্সিডেন্ট, আমি বলছি অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্টের নামগুলো পড়বেন, অ্যান্টি অক্সিডেন্টের নামগুলো পড়বেন। কিলেটিং এজেন্ট কি এখানে পড়াইছিলাম? কিলেটিং এজেন্ট কি বাদ দিয়ে গেছি? আচ্ছা, কিলেটিং এজেন্টের কথা বলি নাই, একটু কথা বলে দিই। দেখছেন এই যে রিভিউ করতে গেলে, সামারি টানতে গেলে একটা ক্লাসে তুমি কি শিখলা লাস্ট দিন সেটা সামারি দরকার। আমরা অনেক সময় পড়তেছি স্যার বলতেছে বুঝতেছি শেষ, কিন্তু লাস্ট পর্যন্ত ফিনিশিং কি হলো, কি বুঝলা আর কি লিখতে পারবা কিছুই তুমি জানো না, এই বিষয়গুলো হওয়া যাবে না। দেখেন এই যে আমাদের সামারি টানতে গেলে যে একটা বিষয় মনে পড়লো, কিলেটিং এজেন্ট নিয়ে কিন্তু কথা বলি নাই, কিলেটিং এজেন্ট নিয়ে কিন্তু কথা বলি নাই, কিলেটিং এজেন্ট নিয়ে কথা বলি নাই। যে আমরা অণুজীবের জারণ অ্যান্টিমাইক্রোবিয়াল দেখলাম, আমরা অ্যান্টিঅক্সিডেন্ট দেখছি, সেটা আবার দুই প্রকার তাও দেখলাম, কিন্তু কিলেটিং এজেন্ট নিয়ে দেখি নাই। কিলেটিং এজেন্ট হিসেবে স্যার ইডিটিএ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয় স্যার? ইডিটিএ। কিলেটিং এজেন্ট হিসেবে ইডিটিএ ব্যবহার করা হয়। ইডিটিএ এর মানে কি স্যার? ইডিটিএ মানে হইল ইথিলিন ডাই অ্যামিন টেট্রা অ্যাসিটেট। হ্যাঁ, কিলেটিং এজেন্টের কাজ কি? কিলেটিং এজেন্টের কাজ হইল আমার লিপিডের যে জারণ, আমার ধাতু যে লিপিডকে জারিত করে সেইটাকে করতে দেওয়া যাবে না, তাকে রোধ করতে হবে। তার এই জন্য কোন কেমিক্যাল ব্যবহার করা হয়? এই জন্য কিলেটিং এজেন্ট হিসাবে, প্রিজারভেটিভ হিসাবে ইডিটিএ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয় স্যার? ইডিটিএ। ইডিটিএ এর ফুল ফর্ম কি? ইডিটিএ মানে কি? ইডিটিএ মানে হইল আমার, ইডিটিএ মানে হইল ইথিলিন ডাইঅ্যামিন, তারপর কি টেট্রা অ্যাসিটেট। হ্যাঁ, আচ্ছা এবার আসেন, ধরেন ইরিটেটর যদি আঁকি, ইথিলিন স্ট্রাকচারটা দেখি। ইথিলিন মানে কি? CH2, এটা হলো আমার ইথিলিন। জি স্যার। ডাইঅ্যামিন দুইটা, তাই না? ডাই দুইটা। টেট্রা অ্যাসিটেট কয়টা? চারটা। টেট্রা অ্যাসিটেট। আচ্ছা, এটা হলো আমার ইডিটিএ। এই ভদ্রলোককে, এই ভদ্রলোক হইলো আমার ইডিটিএ, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। খেয়াল করেন আমার নাইট্রোজেনে কি আছে? মুক্তজোড় ইলেকট্রন আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে। আমার মাইনাস থাকা মানে আমরা জানি এখানে কি আছে? ইলেকট্রন আছে। কি আছে স্যার? ইলেকট্রন আছে। জি স্যার। আমরা কিন্তু মৌলের পর্যায়বৃত্ত ধর্মে পড়ছি যে আমাদের এই যে যাদের কাছে একজোড়া মুক্ত ইলেকট্রন থাকে, অনেক কিন্তু তারা কি করতে পারে? সন্নিবেশ সমযোজী বন্ধন করতে পারে। সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড হইলো সমান সমান শেয়ার। আর আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন মানে কি? মাস্তানি ব্যবসা, একজনই দিবে, শেয়ার হবে দুইজনের, তাই না? জি। তাহলে যাদের কাছে এরকম এই যে মুক্তজ ইলেকট্রন থাকে তারা কি করতে পারে? তারা কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে, তাই না? জি স্যার। এই ভদ্রলোক কি করে? ধরেন এখানে একটা ধাতু আসলো, আয়রন ধাতু বা ক্যালসিয়াম ধাতু বা ম্যাগনেসিয়াম ধাতু, যাই হোক না কেন, একটা ধাতু আসলো, সে কি করবে? লিপিডকে জারিত করবে। ধাতবায়ন কি করে? লিপিডকে জারিত করে। এই ধাতু যখন আসছে তখন এই ভদ্রলোকটা কি করছে? এদের কাছে যে মুক্তজ ইলেকট্রন আছে, আছে তো? আছে। এরা কি করবে? সন্নিবেশ বন্ধন করবে। এরা সন্নিবেশ বন্ধন করতে যাবে, ঠিক আছে? এরা কি করবে স্যার? সন্নিবেশ বন্ধন করবে। তো সন্নিবেশ বন্ধন করতে যাবে, দেখেন এটা কাকটার মতো ধরছে। হ্যাঁ, এই দেখেন এটা কিন্তু কাকটার মতো আটকায় ধরছে ধাতুটাকে। হ্যাঁ, চিলেটিং বা কিলেটিং এজেন্ট যাই বলেন না কেন, এটা একটা গ্রিক শব্দ। এটা একটা গ্রিক শব্দ। চিলে মানে হইলো কাকড়ার ক্লন। কাকড়া যে আটকায় না, কাকড়া ঠ্যাং দিয়ে আটকায় ধরে না, কাকড়া দিয়ে বোঝায়, ক্লনটাকে বোঝায়, ঠিক আছে? তো এটা একটা গ্রিক শব্দ, চিলে। লিখে দেখেন CHE তো চিলেটিং এজেন্ট বা কিলেটিং এজেন্ট বলা সেই কারণে কাকটার মতো আটকায় ধরে। এই ধাতবায়নটাকে কাকটার মতো আটকায় ধরছে, যার কারণে ধাতবায়নটা কি করতে পারে না? লিপিডকে জারিত করতে পারে না। ঠিক আছে? আশা করি আমি বুঝাইতে পারছি। কিনে সিলেটিং এজেন্ট পড়াইছি, কিন্তু কিভাবে কাজ করে বা এটা সম্পর্কে আবার আলাদা এখানে বলা হয় নাই। এখানে আমি প্রত্যেকটা আবার আলাদা কথা বলছি, অ্যান্টি অক্সিডেন্ট নিয়ে, তারপরে আপনাদের প্রাকৃতিক কি বলে ওই যে অ্যান্টি মাইক্রোবিয়াল নিয়ে যেমন লিখে দিছি, কারা এখানে লিখে দিয়ে নেই। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ডান ডান। তারপরে খাদ্য পচনের কারণ গেল, প্রিজারভেটিভস গেল। এই যে প্রিজারভেটিভস বাদ ছিল আমার, এটা একটু বলে দিলাম যে আমার কিলেটিং এজেন্ট অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি অক্সিডেন্ট, আর একটা কি স্যার?
আরেকটা কি কিলেটিং এজেন্ট, তিনটা। প্রাকৃতিক আর কৃত্রিম গুলো পড়বেন, আমি নামগুলো বলছি, কৃত্রিমের নামগুলো একটু নিজে নিজে পড়বেন। ভিনেগার প্রস্তুতি শিখিয়ে দিছি, সংরক্ষণ কৌশল সুন্দর মতো নিজে পড়বেন, একটা মাইট দেবো, হ্যাঁ, একটা মাইট দেবো, একদম ইজি, একদম। তাহলে এই পড়াগুলা আমাদের হলো এই অধ্যায়ের পড়া। আমাদের খুব ছোট্ট একটা সুন্দর লেকচারে একটা কম্প্যাক্ট ক্লাস হয়েছে, একটা গোছানো ক্লাস হয়েছে, হ্যাঁ। এবার আশা করি আপনি এই অধ্যায় থেকে 10 মার্ক শিওর আনসার করতে পারবেন সৃজনশীল, এবং এমসিকিউ আসলেও আপনি এখন মোটামুটি সবগুলো অ্যান্সার করতে পারবেন যদি নিজে একটুখানি পড়েন। অথবা এখনই আমার ক্লাস শেষ হয়েছে না, এখনই বোর্ড পরীক্ষা, বিগত বছরের বোর্ড পরীক্ষাগুলো প্রশ্নগুলো হাতে নেন, এটা সলভ করতে বসেন, এবার আপনি সব পারেন। কিছু না 90% নিজে নিজে এখনই আনসার করতে পারতেছেন। আর এই যে কিছু নাম টাম তো আপনি কোনো মুখস্থ করেন নাই, ওইগুলো জায়গায় একটু দেখে লাগতে পারে, ঠিক আছে। তো আমাদের ফাইনাল ডিভিশন প্রোগ্রামে খেলাগুলোই হবে এমন একদম ধূপধাপ। কি বলছেন স্যার, পরের ধাপে গ্লুকোজ আর ফ্রুকটোজকে একসাথে জ্যামে যাবো ইথানল হবে নাকি যে কোনো একটা হবে? দুইজনে ব্যাগে ইথানল তৈরি হবে, হ্যাঁ। দুইজন গ্লুকোজ থেকে ইথানল হইলো, ফ্রুকটোজ থেকে আলাদা হইলো, আলাদা থাকবে যে এই তুই হলো ওর, তুই হলো ওর। সন্তান বাবা মার দুইটা কি দুই, তুমি বাবার সন্তান আমি মার সন্তান, আলাদা থাকে না, হ্যাঁ। যখন ইথানল হলে তখন একসাথেই আছে, ঠিক আছে। আচ্ছা, তো সবাইকে আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আমাদের কর্মক্ষেত্র রসায়ন তাহলে শেষ হলো আলহামদুলিল্লাহ। নেক্সট দিন আমরা তড়িৎ রসায়ন ইনশাল্লাহ শুরু করবো। তড়িৎ রসায়নের সেম এবং গোছানো কমপ্লিট ক্লাস হবে। এফআরপি তে আপনার যে বন্ধু বান্ধবগুলো এখনো ভর্তি হয় নাই, যে ফ্রেন্ড এখনো ভর্তি হয় নাই, আমাদের কিন্তু আজকে থেকে মেশিন স্টার্ট হয়ে গেছে, ইঞ্জিন ফুল দম স্টার্ট হয়ে গেছে। আজকে ফাটাফাটি খেলে ক্লাস চলবে, একদম বোর্ডে 200 পাবো না পাবো তো আমরা থামবো না ইনশাল্লাহ, হ্যাঁ। তাহলে আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাই এবার জানান দিয়ে দেন যে আমাদের কিন্তু ক্লাসটা শুরু হয়ে গেছে। কোনোভাবে দেরি না কইরা, ঘোরাঘুরি না কইরা সুন্দর মতো কেমিস্ট্রিতে 200 পাওয়ার জন্য, সাথে বায়োলজি দিতেছি বলছি, কিন্তু সম্ভাবনাটা ক্লোজিং দেই, বায়োলজি দিব কিন্তু। এই অফার মিস করেন না, সবাইকে ডাক দেন, সুন্দর মতো ক্লাস করেন, সবাই বাসায় প্র্যাকটিস করেন, আমাকে সাবমিট করেন নোটগুলা। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।